প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডায়ালগ ফর ডেমোক্রেসিতে। আজকের ডায়ালগ ফর ডেমোক্রেসির বিষয় হচ্ছে যে আলোচনায় 5ই আগস্ট 2024 এবং আমরা 2024 একজন সাবেক জেনারেল মেজর জেনারেল আকবর ফজলে ইলাহি আকবর তার বক্তব্য শুনেছি এবং দেশব্যাপী সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এছাড়াও গতকাল আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুবার্ষিকী 15ই আগস্ট, সেই 15ই আগস্ট পালিত হয়েছে 32-এ। সেখানে কি অবস্থা হয়েছে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। আমরা তাকে যুক্ত করে নিতে চাই। জি, কেমন আছেন? জি, আছি। আপনি কেমন আছেন? জি, ভালো? চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। জি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি শুরুতে একটু সময় নিয়ে আপনারা যারা যুক্ত হবেন লাইভটি একটু শেয়ার করে দিবেন। আর আমাদের এই অনুষ্ঠান সরাসরি চ্যানেল 16 এ আপনারা দেখতে পাচ্ছেন। এই ছাড়া আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের আজকের বিষয় হচ্ছে আলোচনায় 5ই আগস্ট 2024। আর যে কথাটি বলতে চেয়েছিলাম, গতকাল বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বরে কি ঘটনা ঘটেছে সেগুলা থেকে আমাদের কি শিক্ষণীয় আছে সেগুলো নিয়েও আমরা কিছুটা কথা বলবো। সেখানে উৎসব হতে দেখেছি, সেখানে গান বাজনা হতে দেখেছি, সেখানে মব ভায়োলেন্স দেখেছি, সেখানে বহু কিছুই দেখেছি। চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে 32 নাম্বার এখন নেই, স্থাপনা নেই, কোনো কিছুই নেই। তারপরেও এত আতঙ্ক, এত উম আ এত এত কিছু, এত বাধা কেন? সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরবো। তারপরেই আমরা ওই মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর সাহেবের বক্তব্য নিয়ে কথা শুরু করব। ১ম এ রাশেক রহমান সাহেব, আপনার কাছে যেটি জানতে চাই যে ১৫ই আগস্টে ৩২-এর যে কর্মকাণ্ড হয়েছে, যে শ্রদ্ধা নিবেদন অথবা শ্রদ্ধা নিবেদনে বাধা, সমস্ত কিছুই আপনি দেখেছেন। এই যে মব ভায়োলেন্স হলো ৩২-এর সামনে, ৩২ নেই, তারপরেও আতঙ্ক কেন এবং কারা সেখানে উৎসব করেছে, কারা সেখানে জন্মদিনের মতো আনন্দ করেছে? সেই বিষয়টি আপনি যদি একটু খেয়াল করেন, করেছেন নিশ্চয়ই, এবং সেই প্রেক্ষিতে ৩২-এর এই ১৫ই আগস্ট উদযাপনটি থেকে আমরা কি পেলাম? জাতি এখান থেকে কি শিখতে পারে? জি, প্লিজ। আপনাকে ধন্যবাদ। হুম, প্রথম কথা হচ্ছে, দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু কোনো কিছুরই অতিরিক্ত পছন্দ করে না। আমরা সহজ সরল হতে পারি। এটা আমি নিজেকে ইনক্লুড করে নিলাম। কারণ আমি নিজেও একজন বাঙালি। এবং বাঙালি হওয়ার ব্যাপারটা আসলে একেবারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা এনসিপি এই জায়গায় সীমাবদ্ধ না। এটা তো হাজার বছর ধরে আমাদের মাঝে বহমান। এবং এম, এটাই আমাদের পরিচয়। সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে 2025 সালের 15ই আগস্টে যেভাবে ধানমন্ডি 32 নম্বর অথবা বঙ্গবন্ধুকে সম্মান জানাতে গিয়ে বা তাকে স্মরণ করতে গিয়ে বিভিন্ন জায়গায় যেই বাধার সৃষ্টি যারা করেছেন তারা জানবেন যে এটাতে আসলে আপনাদের কোনো লাভ হয় নাই। কারণ দিনের শেষে আমি ব্যক্তি, আমার বিরুদ্ধে তো কারো অভিযোগ থাকতেই পারে। আমি ভালো হতে পারি, খারাপ হতে পারি, কিন্তু যিনি পৃথিবীতে আজকে নেই এবং যিনি এই স্বাধীন দেশ সৃজনে যার একেবারে অনস্বীকার্য ভূমিকা, যার নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা হয়েছে, অবশ্যই ওনার সাথে আরো অনেকে ছিলেন। কখনোই এত বড় স্বাধীনতার যুদ্ধ বা এত বড় স্বাধীনতার সংগ্রাম, সঠিক শব্দটা হবে সংগ্রাম, এই সংগ্রামের যে সাংগঠনিক আসপেক্ট, এটাকে সংগঠিত করা, এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, সফল করা, এটা কখনো একা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসের যে টাইম লাইন, যেটা গবেষণা করে বের করা যায় এবং যেটা খুব সহজে বের করা যায়, দুটোকে যদি আপনি সমন্বয় করেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছাড়া অন্য কোনো নাম খুব বেশি কিন্তু খুঁজে পাবেন না। ওনার নামই সর্বোচ্চ খুঁজে পাবেন। এটাই বাস্তবতা। এটা গায়ের জোর দিয়ে বলার কিছু না, এটা দালিলিকভাবে প্রমাণযোগ্য। এবং আহ, সেই মানুষ যিনি আমাকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিলেন, যিনি বাংলাদেশের মানুষের এই বাঙালি জাতিসত্তার একটা স্বকীয় জায়গা প্রতিষ্ঠিত করার জায়গায় এত বড় ভূমিকা রাখলেন,
তার কে যেই 15 আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই দিনে আপনি আমার ব্যক্তি জায়গা থেকে তাকে স্মরণ করতে দিবেন না, তাকে শ্রদ্ধা জানাতে দিবেন না। হ্যাঁ, আপনি এখন আপাতত আনন্দিত হতে পারেন, কিন্তু আমি মনে করি এটা বোকামি ছাড়া আর কিছু না। এবং এই যে মাত্রা অতিরিক্ত এসব জিনিস করার ফলাফলটা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, মানুষকে পেতে হয়। হ্যাঁ, আপনি অনেক কিছু বলতে পারেন, আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন আপনারাও তো আমাদেরকে বাধা দিয়েছেন, তাই আমরা দিলাম। হ্যাঁ, আমরা তো নতুন প্রজন্মের রাজনীতিবিদ, আমাদের বক্তব্যটা এটাই, যে অতীতে যা হয়েছে সেটা নিয়ে যদি বসে থাকি আমরা, তাহলে তার সামনে এগোনো যাবে না। আপনারা তো একটা নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি বা শপথ নিয়ে বাংলাদেশের মানুষকে মোহিত করার চেষ্টা করেছিলেন। তাহলে আজকে যদি প্রশ্ন করা হয় যে গত বছরের 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত কয়টা প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন করতে পেরেছেন, প্রশ্নের উত্তর হবে কিছুই তো করতে পারেননি। সিম্পল আইন শৃঙ্খলার যেই প্রতিশ্রুতি নাগরিকের প্রতি থাকার কথা সেটাও আপনারা বিধান করতে পারেন নাই। আজকে একটা আদালতে যান, আজকে একটা পুলিশের থানায় যান, আজকে একটা ছিনতাই হোক, রাহাজানি হোক, ডাকাতি হোক, খুন হোক, কোনো জায়গায় কোনো ভুক্তভোগী বা সংক্ষুব্ধ ব্যক্তি আসলে মুখ ফুটে বলতে পারছেন না যে তিনি নাগরিক হিসেবে যেই সুরক্ষা পাওয়ার কথা সেটা তিনি পেয়েছেন। সুতরাং আহ, যেই প্রতিশ্রুতি নিয়ে আপনাদের উলম্ফন বা যেই প্রতিশ্রুতি নিয়ে আপনাদের অবস্থান, সেই জায়গায় আপনাদের কোনো মনোযোগ নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিনে, প্রয়াণ দিবসে আমি ব্যক্তি পর্যায় থেকে তাকে আমি স্মরণ করব, তাকে আমি ভালোবাসা জানাবো, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাবো, সেটার ভিতরে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে? আমি মনে করি দের ইজ ন্যাচারাল জাস্টিস। সবকিছু আসলে প্রচলিত আইন দিয়ে হয় না, অনেক কিছু প্রকৃতির আইনে হয়ে যায়। এবং আমি আমি এটাও বিশ্বাস করি যে আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, আহ, হয়তোবা আমার দলের অনেকে আমার এই কথাটা পছন্দ নাও করতে পারেন, আমি খেয়াল করেছি, আমি যেটা ভালো দেখি এটা বলতে চাই। বিএনপির যে তরুণ নেতৃত্ব, সেটা 2001 থেকে 2006 সালের যে অবস্থায় ছিল, সেই জায়গায় এখন তাদের বক্তব্যগুলো কিন্তু অনেক বেশি পরিপক্ক লাগে আমার কাছে, ব্যতিক্রম লাগে। সেই জায়গা থেকে আমি এটাও মনে করি, আমার মনে হয় না তারা জাতির জনকের এই 15ই আগস্ট, এই শোকের দিন, জাতীয় শোক দিবসে তাদের দলেরই কিছু লোকজন যা করেছেন এটা খুব একটা পছন্দ করেননি। এবং এটা দলীয়ভাবে হয়তো তারা বলবেন কিনা বলেন নাই। কেউ, না, কেউ হয়তো হয়তোবা উষ্মা হয়তোবা প্রকাশ দলীয়ভাবে করেছেন। বলতে পারছেন না, বলতে পারবেন না, কিন্তু আমাদের তো পরিচিত লোকজন সব জায়গায় আছে, আমরা তো ফিল করছি। অনেক কিছু আছে। ইসমাইল ভাই, যেমন ধরেন আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমি কখনো কোনো অন্যায় করে ফেললেও সবসময় হয়তো পাবলিকলি আপনি বলতে পারবেন না, মানে হুম। না পারবেন সইতে, না পারবেন বলতে, এই তো অবস্থা। তো আমি এই কথাটা বললাম এই কারণে যে একেবারেই at the other side of the spectrum, মানে those who do not really belong to our party, neither who belong to the belief system that we have, পার্টি লাগবে না, আমাদের বিশ্বাস এর জায়গাটা যদি শেয়ার কেউ নাও করে, তার ভিতরে তো ভদ্রলোক কিছু আছে, তারা কিন্তু একটা তারপরে অস্বস্তিতে আরেকটা আছে যে যে অস্বস্তিতে বঙ্গবন্ধু আছে। শেখ হ্যাঁ, মুজিবুর রহমানের এই এই প্রয়াণ দিবসে আমি কেন তাকে এইভাবে অপমান করব, বা এক্সাক্টলি তাকে যে ভালোবাসা অস্বস্তি তাকে আমি আছে, কেন বাধা দিব? তো অস্বস্তি সেটা, আছে। এই জন্য আমি সেই জায়গাতে বলছি যে ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, এটা ঠিক না। এবং আপনি মনে রাখবেন, আপনার অনুষ্ঠানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা, তার সাথে আমার কোনো আত্মীয়তা নাই, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি তো বাঙালি জনগোষ্ঠীর একজন, তিনি একজন বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ। হ্যাঁ, তিনি অন্যায় করলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, আমি জানি না, আপনি তাকে আদালতে নিয়ে বিচার করতে পারেন, কিন্তু যেই যেই মানুষটি তাকে জনসমক্ষে জুতা পেটা করেছে, আমি আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে এই যে সমাজ সংস্কৃতির যেই নীতি ধারা চর্চার যে ব্যত্যয় ঘটে গেল, ওই লোক নিজে তার নিজের জীবনের সাজা পাবে। এটা আপনাকে আমাকে দেওয়া জি, লাগবে না, হয়তো তারই জি, ছেলে মেয়ে তাকে দেখবেন জুতা পেটা করতেছে। এই জন্য জি। বলতেছি যে আসলে কোনো কিছু অতিরিক্ত করা ঠিক না। এটা গেল এক। আহ আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে 15ই আগস্টে 32-এ কিছু কিছু সাধারণ মানুষ গিয়েছে, তাদের তাদের আবেগ অনুভূতি থেকে তারা সেখানে ফুল দিতে গিয়েছেন অথবা শ্রদ্ধা জানাতে গিয়েছেন। আমরা দেখেছি যেখানে যাকে যেভাবে পেয়েছে তার উপর আক্রমণ করেছে, অত্যাচার করেছে, তাকে পুলিশে ধরে দিয়েছে। ওখানে আবার কেউ কেউ নিজের মনের ক্ষোভ, দুঃখ, আবেগ অনুভূতির প্রকাশও ঘটিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? কি 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 মনে হয় যারা বক্তব্য দিয়েছেন তারা কেমন কথা বলেছেন? তাদের হুম, অনুভূতির পক্ষে জি। দেখেন, প্রথম কথা, যারা ধানমন্ডি 32 নম্বরে এই প্রতিকূল পরিস্থিতিতে গিয়েছেন তাদেরকে আমি অভিবাদন জানাই। একজন সেনা কর্মকর্তা, একজন বিমান কর্মকর্তা, একজন নৌ কর্মকর্তা, একজন পুলিশের কর্মকর্তা, অথবা বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবির কর্মকর্তা বা আনসার, তারা নিয়মিত বাহিনীর সদস্য, তাদেরকে প্রশিক্ষণটাই দেওয়া হয় সাহসিকতা প্রদর্শন করার।
অন্যের অস্ত্রের সামনে দাঁড়িয়ে যাওয়ার, এটা তাদের প্রশিক্ষণ। কিন্তু বাংলাদেশের একজন সাধারণ মানুষ জেনে শুনে যে আমি ধানমন্ডি ৩২ নম্বরে গেলে মার খাবো, আমাকে পুলিশে দিবে, আমাকে শারীরিকভাবে আক্রান্ত করবে, তারপরেও যারা গেছেন তাদেরকে তো অভিবাদন জানানো ছাড়া কোনো উপায় নেই। এই ধরনের সাহসী মানুষরা এই দেশে ছিল বলেই তো এই দেশটা স্বাধীন হয়েছে। হাওয়া থেকে তো স্বাধীন হয় নাই। কারণ আমাদের হাতে তো আসলে এসএলআর বা AK-47 প্রথম দিন থেকেই ছিল না। সুতরাং বঙ্গবন্ধুর ৭ই মার্চের একটা আহ্বান ছিল বাংলাদেশের জন্য যুদ্ধ করার, সংগ্রাম করার। সেই আহ্বান, সেই শক্তি, সেই সাহসকে সাথে নিয়ে, হ্যাঁ, বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে আমরা আ পাক হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু আমাদের মূল অস্ত্রটা কি ছিল? আমাদের মূল অস্ত্র ছিল সাহস, এবং আমাদের মূল জায়গাটা ছিল নেতৃত্ব। তো সেই সাহসের হুম, ডেমনস্ট্রেশন, প্রদর্শনী যেই প্রজন্মের যারাই গতকালকে গিয়েছেন তাদেরকে আমি সম্মান জানাই, অভিবাদন জানাই। আমি তো যেতে পারি নাই। সুতরাং আমি গতকালকে একটা লাইভে বলেছি, যারা ওখানে গিয়েছেন তাদের আহ, অনেক নিচে আমার অবস্থান। আমি তো দূরে নিরাপদে আছি, আমি যেতে পারি নাই। আমাকে এটা তারা স্বীকার সাহস করতে হয়। দেখিয়েছেন। হ্যাঁ। হুম, সুতরাং আমাদের রাজনীতির মূল উপযোগ্য বিষয়, মূল প্রতিবদ্ধ বিষয় হবে তারা যারা সাহস দেখাতে পারে। এবং আচ্ছা। যদি তাদের সাহসের সম্মান আমাদেরকে দেখাতে হয়, তাহলে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে সঠিক পথেই তো চলতে হবে। এবং সবচেয়ে মজার বিষয়, ইসমাইল ভাই, আমি খুব কৃতজ্ঞ আপনি আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মানে 15 তারিখে আমন্ত্রণ জানাননি, এর জন্য আমি কৃতজ্ঞ। কারণ হচ্ছে যে 15 তারিখে এত মানুষ এই দিনটাকে উদযাপন করার জন্য কথাগুলো বলেন যে তার মাঝে হয়তো বা আমার কথাগুলো হারিয়েই যেত। সুতরাং এমন একটা দিনে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যেদিন হয়তো খুব বেশি লোক 15 আগস্ট নিয়ে কথা আর বলছেন না। সুতরাং হুম, আমি হুম। আশা করি আমার এই কথাগুলো থেকে যাবে। আমি গতকালকে একটা লাইভ করেছি। আমি এখন যেই জায়গায় আছি ওই সরি, লাইভ না, মানে একটা ভিডিও রেকর্ডিং আমি ছেড়েছি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি এবং ইউটিউবের মাধ্যমে। সেটা লাইভ করা যায়নি এই কারণে যে ধানমন্ডি ৩২ নম্বরে দুজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, দুজন মুরব্বী গিয়েছিলেন। তাদের দুটো ধারণকৃত রেকর্ডিং আমি আমার বক্তব্যের সাথে সন্নিবেশ করতে গিয়ে, আমি তার পেশাদার এডিটর না, সুতরাং এটার জন্য একটু সময় প্রয়োজন ছিল, 1 নম্বর। আর 2 নম্বরে আমি যেই টাইম জোন থেকে এটা প্রকাশ করেছি সেখানে 15 আগস্ট, বাংলাদেশের 16 আগস্ট। বাট আমি আমি মনে করি আমার বক্তব্যে আমি আসল কথা বলতে পেরেছি, এবং আপনার মাধ্যমে আজকে আমি আবার বলতে চাই। আমি খুব আপ্লুত হয়েছি। প্রথম আমি দেখলাম, গত 2 দিন ধরে আমি ধানমন্ডি ৩২কে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলাম যে একজন আহ, বিশাল দেহের অধিকারী বৃদ্ধ ব্যক্তি, সফেদ দাঁড়িয়ে আছে তার, এবং বোঝা যায় সাহসী শক্ত মানুষ। তিনি চলে গেছেন ধানমন্ডি ৩২ নম্বরে, এবং যাওয়ার পরে তাকে স্বাভাবিকভাবেই সেখানে বিএনপি, জামাত এবং এনসিপির যারাই আছেন তারা তাকে আক্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু আমি দেখলাম যে ওনার ভিতরে কোনো ভয় ভীতির লেশ মাত্র নাই, এবং তিনি আহ, দাঁড়িয়ে গিয়ে বললেন যে না, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার জন্য এটা খুব স্বাভাবিক ধানমন্ডি ৩২ নম্বরে আসা। এবং তিনি বললেন যে হ্যাঁ, আমি আওয়ামী লীগকে সমর্থন করি, এটাই আমার দল। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আমি আপনার ভয়ে আপাতত তো আমার পরিচয় ঢাকতে পারি, কিন্তু ঢাকার তো প্রয়োজন নেই, কারণ শেষ পর্যন্ত আমার পরিচয় বেরিয়ে আসবে, আমি আওয়ামী লীগকেই তো সমর্থন করি, আমি বঙ্গবন্ধুকেই ভালোবাসি, এটাই তোমার আসল পরিচয়। এই যে দৃঢ়তা, এবং এটা বলার পরে তিনি বলতেছেন যে বাবা, আমি তো এই দেশের মানুষ, আপনারা এই দেশের মানুষ, বাবা বলে বলতেছেন, আমরা তো এক দেশেই থাকবো, এটা তো আমাদের সবার দেশ। আমি আওয়ামী লীগ সমর্থন করি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, কিন্তু দেশ তো আমার, আমি তো কোথাও যাবো না, আপনারাও তো এই দেশে থাকবেন। তো দেখেন, আপনার সাথে গত বছর থেকে যখন থেকে আমি প্রোগ্রাম করছি, একটা জিনিস খেয়াল করবেন যে আমার কথাগুলোকে আমি মুরব্বীর মাঝে খুঁজে পেলাম যে কত বড় প্রোফাউন্ড একটা মেসেজ, এবং তারা কিন্তু তার গায়ে হাত দিতে পারে নাই শেষ পর্যন্ত। বিকজ ওনার ভিতরে যে দৃঢ়তা এবং যে নিশ্চয়তা ছিল তার কথার ভিতরে, আপনি যখন আবেগ থাকবে, কিন্তু আপনি যখন সাহস নিয়ে কোনো জিনিস পরিষ্কারভাবে মানুষের সামনে বলতে পারবেন, এটাই কিন্তু রুখে দাঁড়ানো। রুখে দাঁড়ানো কিন্তু সবসময় হাতে লাঠি নিয়ে দাঁড়ানো না, অস্ত্র নিয়ে দাঁড়ানো জি, না। জি। এই এই বক্তব্যটা আমি নিয়েছি সেখান থেকে, এবং তিনি বললেন যে আমি আওয়ামী লীগের কোনো পদধারী না, আমি আওয়ামী লীগের কোনো নেতা না, আমি একজন সাধারণ মানুষ। এবং আমার মতো বিশ্বাসের, আপনি শুনলে দেখবেন অনেক হট্টগোলের মাঝে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে আমার মতো এরকম লক্ষ কোটি মানুষ আছে, সবাই দেশের, এই দেশের বাইরে থেকেও যাবেন, এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগের কোটি কোটি লক্ষ সমর্থক আছে। আপনি যদি মনে করেন
পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যারা মাঝে মাঝে নিজেকে নিজে গর্তে লুকিয়ে মনে করে আর কেউ দেখছে না। এমন যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে বা মুক্তিযুদ্ধের বিশ্বাসী মানুষ আছে, বঙ্গবন্ধুকে ভালোবাসার মানুষ আছে, এটাকে অস্বীকার করবেন, সেটা ওই প্রাণীগুলোর মতোই হবে যে আপনি নিজের মাথাটা গর্তে ঢুকিয়ে ভাবছেন যে আপনাকে কেউ দেখছে না। তাই না? আচ্ছা, এটা এখানে এক। আরেকটা কথা বলি। ওখানে জামাত শিবিরের উপস্থিতি ছিল বেশি, বিএনপির উপস্থিতি ছিল অনেক বেশি, এবং বিএনপি প্রথমবারের মতো 32-এ গেছে এবং নেতিবাচকভাবে গিয়েছে। এটা কিন্তু অনেকের চোখে পড়েছে। আপনি একটা দেখেন, পর্যায়ে বলছেন বিএনপির নেতৃত্বে অনেক পরিবর্তন দেখেন, কিন্তু না এটা কি তারা বাধা দিতে না পারতো না, নিষেধ করতে পারতো না না? না না, আমি নেতৃত্বে পরিবর্তন না। আমি আসছি, আমি একটা পিরামিড ইফেক্টের কথা বলবো এখানে, একটা একটা ইতিবাচক জিনিস আমি জাস্ট ওই মুরব্বীর পরে আমার সম্মানিত যে ভদ্রমহিলা ওখানে গেলেন, মানে বৃদ্ধা, হ্যাঁ, মায়ের প্রতি আমার একটু ওনার কথাটা উল্লেখ করা দরকার। ওনার নাম জনাব সালমা হক। ওনার এই আচ্ছা। ভিডিওটা ইতিমধ্যে পুরা নেটিজেনদের মাঝে, পুরা সাইবার ওয়ার্ল্ড এটা ভাইরাল হয়ে গেছে, এবং আমাদের ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রব্বানী সেও শেয়ার করেছে, অনেক শেয়ার করেছে। কিন্তু আমি, অন্যরা শেয়ার করেছেন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার যে জায়গাটা সেটুকু দেখিয়ে, আর আমি শেয়ার করেছি বা এটা উদ্ধৃত করছি দুটি কারণে। একটা তো হচ্ছে যে যে বঙ্গবন্ধুকে ভালোবাসে তার ভালোবাসা আপনি আসলে আইন কানুন করে ঠেকাতে পারবেন না, এটা মেসেজটা ভেরি ক্লিয়ার এন্ড সিম্পল। এবং যেই ভদ্রমহিলা 70 ঊর্ধ্ব, যার স্বামী ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন, 1971 সালে রাজাকার আল বদর দ্বারা আক্রান্ত হয়ে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তার জায়গা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি যে আবেগ, এই আবেগটা তো সত্য আবেগ, সুতরাং এটাকে লালন করা আমাদের দায়িত্ব। 15ই আগস্ট শুধুমাত্র উদযাপন করার নয়, এখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের দায়িত্ব কি। সুতরাং এই যে সালমা হক, এই যে মুরব্বী যার কথা বললাম, তাদের যে আবেগের জায়গা, এটাকে আমরা কিভাবে ধারণ করবো এটা চিন্তা করার বিষয় আছে। তার মানে হচ্ছে যে বঙ্গবন্ধুর নামটা কিছু কিছু লোক ভালো কাজে ব্যবহার করছে, বঙ্গবন্ধুর নামটা কিছু কিছু লোক খারাপ কাজেও ব্যবহার করেছে। তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ, আমরা শিক্ষা গ্রহণ করবো এই যে আমরা বলি শোককে শক্তিতে রূপান্তরিত করা। আমাদের শিক্ষাটা হবে যে না, আমরা আগামী দিনে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের ভালো ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহৃত হতে দিব না। একদম সহজ পয়েন্ট ব্ল্যাঙ্ক কথা। এবং আমি আশা করি এই জায়গায় কোনো বিতর্কের কোনো বিষয় নেই, এটা কোনো রাজনৈতিক দলের নেতাও আমার সাথে আসলে বিতর্ক করতে আসবেন না। কিন্তু ওনার একটা কথা, খুব মারাত্মক কথা আছে। তিনি জি। বলছেন, তার বক্তব্যটা হচ্ছে যে 1971 সাল থেকে আজ অবধি যে স্বাধীনতা যুদ্ধের কথাটা আমরা বলছি দেশকে স্বাধীন করার, যেহেতু এই যুদ্ধ শেষ হয় নাই, সুতরাং আমাদের দরকার ছিল আরো সতর্কভাবে এই সংগ্রাম বা এই যুদ্ধটা জারি রাখা। তার বক্তব্যটা হচ্ছে যে আমাদের কিছু ভুলের কারণে হয়তো বা আজকে এই অবস্থা, এই যে আজকে আমরা যে অনুষ্ঠান করছি, ইসমাইল ভাই, যে 15ই আগস্টে বাধা দেওয়া হচ্ছে, এটা কি হতে পারে? জাতির একটা স্বাধীন দেশের স্থপতি, জাতির জনক, তাকে আমি শ্রদ্ধা জানাতে যাব, আমি তখন মিসাইল নিয়ে যাচ্ছি না, বোমা নিয়ে যাচ্ছি না, রাইফেল নিয়ে যাচ্ছি না, ফুল নিয়ে যাচ্ছি, অথবা খালি হাতেই যাচ্ছি, সেখানেও আপনি আমাকে বাধা দিবেন? এটা তো হওয়ারই কথা না। তার মানে অবশ্যই দুষ্টু লোকের দুষ্টামি যেমন আছে, ঠিক একইভাবে আমাদের হয়তো বা ভুল আছে। এবং তিনি একটা কথা শুধু বলেছেন যে কখনোই নিজের ভুল নিজে বোঝা যায় না, কিন্তু যদি ভুলটা বোঝা যায় এবং যদি মেনে নেওয়া যায়, তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া সহজতর হয়। তার মানে 70 ঊর্ধ্ব এই নারীর মাঝে, এই মাতৃতুল্য নারীর মাঝে আমি যে সত্য বচন এবং যে শক্তি খুঁজে পেয়েছি, সেখান থেকে আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি, আমি নেতা না, কর্মী আছি, আমরা যদি সেটা ধারণ করতে পারি এবং আমাদের নেতৃস্থানীয় জায়গা থেকে যদি সেই নির্দেশনা আসে, আপনি মনে করবেন খুব অল্প সময়ে বাংলাদেশের রাজনীতির আকাশে বাংলাদেশের মানুষের জন্য রাজনৈতিক ভারসাম্য আনা এবং অধিকারকে সমুন্নত করার যে জায়গাটা, এটা আবার নিশ্চিত করা যাবে। হুম, ঠিক আছে, আর শেষ। আর আর ভালো আর কথা। আর আর কিছু? বিএনপির নেতাদের ব্যাপারে বলি, পরিবর্তন এসেছে এটা বলিনি, আমি বলেছি তাদের কথাবার্তায় 2001 2006 আমি যে ছাঁচটা বা যে ধাঁচটা দেখতাম, আজকাল কথাবার্তা একটু ব্যতিক্রম দেখি। হ্যাঁ, ব্যতিক্রম? হ্যাঁ, মানে একটু দেখি কিরকম দেখেন, যখন ভালো অর্থে প্রথমে, বলছেন না হ্যাঁ, ভালো খারাপ ভালো অর্থে অর্থে, বলছেন? না ভালো অর্থে তো বলছি, আমি ওই জায়গাটা যাচ্ছি। আপনি আচ্ছা, আমি কি? একটা হুম। পিরামিড ইফেক্ট আপনাকে বলবো, মানে আপনার ফুড চেইন, মানে পৃথিবীর মানুষ বা প্রাণীকুল তিন রকম হয়। একটা হচ্ছে আপনার হার্বিভরাস, একটা হচ্ছে কার্নিভরাস, আর একটা হচ্ছে অমনিভরাস। আচ্ছা, হার্বিভরাস কে? যারা শুধুমাত্র গাছ লতা পাতা শাকসবজি খেয়ে থাকে। যেমন দেন হাতি, বিশাল হাতি, বিশাল হাতির দাঁত আছে দুটো, কিন্তু হাতি হচ্ছে হার্বিভরাস। হ্যাঁ, কার্নিভরাস কে? যেমন দেন বাঘ, শুধু মাংস খায়,
ঘাসও খায় না, লতাও খায় না, শুধু মাংস মাংসাশী খায়। প্রাণী। হ্যাঁ। আর মানুষ কি? মানুষ হলো অমনিভরাস। হেতানে লতাও খায়, হেতানে মাংসও খায়, সবই খায়, এই তো। তার মানে হচ্ছে ভক্ষণ শিল্প, এটাকে যদি শিল্প বলেন, সেই শিল্পের সবচেয়ে বড় শিল্পীর নাম হলো মানুষ। তার মানে সে সব খেয়ে ফেলতে পারে। আমি কি বুঝাতে পারছি? আপনি হাতের সামনে দাঁড়ালেন, সে কিন্তু আপনাকে খাবে না, সে পা দিয়ে আপনাকে পাড়া দিতে পারে। আপনি দূরায় পালানোর চেষ্টা করতে পারেন। বাঘের সামনে দাঁড়ালে বাঘ আপনাকে খাইলো। কিন্তু আমরা জগদীশ চন্দ্র বসু শুনেছি গাছের প্রাণ আছে, গাছকে সে খাবে না, ওখানে আবার গাছ নিরাপদ। কিন্তু মানুষ এমন এক জিনিস, সে চাইলে সবাইকে অনিরাপদ করে ফেলতে পারে। সে গাছ খাইতে পারে, সে সবজি খাইতে পারে, সে মানুষ খাইতে পারে, সে হরিণ খাইতে পারে, সে সব খাইতে পারে। এই কথাটা কেন বলতেছি? বিকজ আমি খেয়াল করলাম যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি একেবারে চরম জায়গায় পৌঁছাচ্ছে, তখন বিএনপি থেকে কিছু কিছু নেতা বলতেছেন যে না, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষপাতী না। তাহলে এটা পজিটিভ। কেন বলতেছেন? তারা বলতেছেন যে না, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আসলে নিঃশেষ করা যায় না। হ্যাঁ, এটার তো চাক্ষুষ উদাহরণ শুধু আমাদের ক্ষেত্রে না, সারা পৃথিবীতেই কম বেশি আছে। আসলে আপনি আদর্শিকভাবে যদি কাউ মানুষকে মোটিভেট না করেন, না বুঝান, আপনি যে আদর্শিকভাবে যুদ্ধে যে জয়ী না হয়ে কলমের খোঁচা একটা দলকে নিষিদ্ধ করলেন বা ই করলেন, এভাবে আসলে খুব একটা বেশি দূর আগানো যায় না। সেখানে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল, এটা কোনোদিনও আসলে কাগজে কলমে নিষিদ্ধ করে বা আপাতত স্থগিত করে আপনি খুব বেশি সুবিধা কিছু করতে পারবেন। তো আমার কাছে মনে হলো যে আচ্ছা, চিন্তা ভাবনা তাহলে একটা পরিবর্তন এসেছে। গুড, এটা একটা ভালো সাইন। তারপর আপনি খেয়াল করেন, যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার আলাপ উঠলো, তাদের ভিতর থেকে আলাপ আসলে না, রাষ্ট্রপতিকে চেঞ্জ করা যাবে না। হুম। এখন এটা পরিবর্তন নাকি আপাতত এই বচন, সেটা আমি জানি না, কারণ ওর অন্তরের কথা তো আমি বলতে পারি না। কিন্তু আমি যা শুনতেছি, আপাতত এই বছর। জি। হ্যাঁ, আমি যা শুনছি সেটা আমার জি। কাছে মোটামুটি মনে হচ্ছে যে ওকে, দিস ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। কেন এই কথাটা বললাম? কারণ আপনাকে আপনাকে অনুধাবন করতে হবে যে আপনি বিএনপি এবং আওয়ামী লীগ কোনোদিনও এক দল নন। কিন্তু আপনার দাবির জায়গা এবং আওয়ামী লীগের জায়গায় একটা কমন গ্রাউন্ড আছে। আপনি বলতে চাইছেন আপনি মুক্তিযোদ্ধা, মেজর জেনারেল জিয়াউর রহমানের দল, তাহলে শব্দটা হচ্ছে মুক্তিযোদ্ধা। আর আমরা বলছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলা স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক, মুক্তিযুদ্ধের সংগঠকদের দল আওয়ামী লীগ। তাহলে আপনার ওখানে মুক্তিযুদ্ধ, এখানেও মুক্তিযুদ্ধ। এই ধানমন্ডি ৩২ নম্বরে আমি সম্মান দেখাবো, সেটা ঠেকাইতে গিয়া যদি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার কাজটা সহজ হয়ে যায় অন্য কারো দ্বারা, পরে কিন্তু আপনি নিজেকে নিজে খুঁজে পাবেন না। সুতরাং আমি আজকে আপনার অনুষ্ঠানে মূলত যে কারণে আসলাম, যে আপনি অমনিভরাস হলেও, আপনি মাংসাশী এবং একই সাথে লতা খাদক হলেও নিজেকে ধরে নিতে রাখতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এখন কতটুকু খাবেন বা খাবেন না। কারণ নির্বিচারে খাওয়া শুরু করলে পরে নিজেকেই কিন্তু খুঁজে নাও পাওয়া বুঝতে যেতে পারে। পাবেন। জি। সো রাশেদ রহমান বা রাশেদ রহমানের দলের কোন নেতা পূর্ববর্তী সময়ে ভালো রাজনীতিবিদ বা দূরদর্শী রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন কি দেন নাই, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি আজকের এই দিনে আপনার নিজের জন্য ভালো দূরদর্শী রাজনীতিবিদের পরিচয় দিবেন কিনা। যদি সেটা দিতে চান, তাহলে অন্যায় এবং অন্যায়কারী এই দুই জায়গার থেকে ফোকাস সরিয়ে বাংলাদেশের ইতিহাস পরিচয়ে হাত দেওয়ার কোনো সুযোগ নাই, সেটা হবে চরম বোকামি। জি, তার মানে বিএনপি একটা বোকামি করে ফেলেছে অলরেডি। এটা এটা আমি তাই মনে করছি। ভালো লাগেনি, মানায়নি, বিএনপির সাথে জি। যায় না। এবং আবার কেউ কেউ এবং বলছেন যে বিএনপি নিজেকে আমি আবার বলছি, কোনো কাউন্টার লজিক ডিবেটে যাব না। যদি আমরা না পূর্ববর্তী এমন কিছু করে থাকি আপনাদেরকে রাগান্বিত করার জন্য, সেটা ধরে আপনি বলতেই পারেন আমরা এই জন্য করেছি। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে না, আপনারা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে আপনারা নাকি পরিবর্তন আনবেন। সো ইউ লিভ আপ আরে টু ইউর প্রমিস, ইউ ডু দ্য রাইট জি, থিং। জি, জি, জি। আপনারা পরিবর্তন আনেন। যাই হোক, এখন কেউ কেউ বলছে বিএনপি নিজেরা যে মুক্তিযুদ্ধের দল না, সেটা প্রমাণ করার জন্য তাদের যে উঠে পড়ে লেগেছে এবং তাদের কার্যক্রমের মধ্যে সেটা দেখা যায়। তো আমরা চাই হ্যাঁ, না সেটা হোক। না, বিএনপি এটা নিজেদের এটা অস্তিত্বের শোনেন, ব্যাপারটা হচ্ছে মুক্তিযুদ্ধের দল না, প্রথম কথা হচ্ছে এটা কারোরই তো
আপনি যদি আওয়ামী লীগকে সারাদিন ধরে ঘষেনও, তারপরে কি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না? অবশ্যই। এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন হুম, না। হুম, হুম, এখন হুম, বিএনপিতে যেভাবেই হোক রাজনীতির যেকোনো পরিক্রমা, যেকোনো পরিস্থিতিতে যত মুক্তিযোদ্ধার সদস্য হয়েছেন, আপনি তো এটা হাজার পাথর দিয়ে ঘষলেও এটা পরিবর্তন করতে পারবেন না। এবং হুম, বিএনপির যে মুখবন্ধ, মানে হয় কি রাজনীতিটা করতে হয় একটু একাডেমিক ভাবে। আমরা বিপদে পড়ে গেছি ওইটাই। কিছু মনে করবেন না ইসমাইল ভাই। আমরা বিপদে পড়ে গেছি যে একাডেমিক সাইড অফ পলিটিক্স হ্যাজ বিন টোটালি অ্যানিহিলেটেড ফ্রম বাংলাদেশ, টোটালি সুকৌশলে। এটা যে শুধু আমাদের দোষ তা না, এখানে চক্রান্ত ছিল, কারণ এটাই তো চায়। যার জন্য হয়েছে যে এক একটা দলের যে ভিত্তি বা যে পরিচয়, সেটা সম্বন্ধে যিনি দল করেন উনি জানেনই না। জি। আমরা এই আলোচনা থেকে বেরিয়ে আসি, সবশেষে এটা বলি, বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমাদের প্রধান উপদেষ্টা ফুল পাঠিয়েছেন। এটা খুবই ভালো একটা লক্ষণ। ওনার জন্য উনি কিন্তু 15ই আগস্টে উনি এটি এখন নাই পৃথিবী ইতিহাসে, উনার মস্তিষ্কে এটা ডিলিট হয়ে গেছে। উনি এটা জানেন না, বুঝতে পারেন নাই। এই প্রথমবারের মতো তিনি ফুল দিয়ে বেগম খালেদা জিয়াকে সমর্থন জানিয়েছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও জন্মদিন নিয়ে আবার নানান রকম সমস্যা রয়েছে, নানান রকম আমি বিতর্ক আছে। আমরা আ- সেদিকে আর যাব না। না না, আমরা যাবেন না সেদিকে কেন? যাব না। আমি আমি এই ঘটনায় খুব দুঃখ পেয়েছি। যাবেন না কেন? কোন কি ঘটনা? অসুবিধা? কোন এখানে লজ্জা পাওয়ার ঘটনা? কি হলো? যেটা বলেন, আপনি বললেন বলুন। যে 15ই আগস্ট জি। আজ নেই, উনি বঙ্গবন্ধুকে চিনতে পারছেন না, জানতে পারছেন না। না, না, অথচ শুনতে আমি তো চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের তরুণ বয়সের একটা ভিডিও দেখেছি, যেখানে তিনি নিজে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষেই কথা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। হুম, হুম, আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে সগর্বে বলেন যে আমি দেশে ফিরে এসে স্বাধীনতা যুদ্ধের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হলাম। আমি যদি ওনাকে প্রশ্ন করি যে আজকে এই দেশটা যদি স্বাধীন না হতো, তাহলে অবশ্যই উনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, মেধাবী মানুষ। আহ, বিনা প্রতিযোগিতায়, বিনা বাধাই কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হওয়া যেত? সত্যিকার অর্থে কি বাঙালির এই পরিবেশ প্রতিবেশ কি আমাদের অনুকূলে থাকতো? আজকে হুম। বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশকে কাজে লাগিয়ে যারা সমস্ত বিশ্বে তাদের জায়গা করেছেন, সেটা কি আসলেই হতো? এতটুকু পানি, বাতাস, মাটির প্রতি কৃতজ্ঞতা যদি থেকে থাকে, তাহলে স্বাধীন দেশের প্রতিও কৃতজ্ঞতা আছে। আর যদি তা থেকে থাকে, তাহলে স্বাধীন দেশ করতে গিয়ে যাদের ভূমিকা আছে তাদেরকে আপনি একদম একেবারেই ভুলে গেলেন। এটা একটু কষ্ট লাগারই ব্যাপার। হ্যাঁ, নিজের অস্তিত্বের কারণে হয়তোবা আপনি কিছুটা কম্প্রোমাইজ করতে চান, সেটাও বুঝতাম। কিন্তু একেবারেই ভুলে গেলেন, আ এই জিনিসটা বুঝতে পারছি না। বোধগম্য হচ্ছে না। উনার উনার স্মৃতি ভ্রম হয়েছে। উনি নাকি মনে রাখতে পারেন না এখন কোনো কিছু। না, উনি একা অনেক আর কেন? কিছুই মনে সবারই রাখতে তো দেখছি, সবারই তো দেখছি। খুব আমি আসলে স্মৃতিভ্রম খুব হয়ে দুঃখিত। গেছে। হ্যাঁ, হ্যাঁ। সবারটাই আমি দেখছি, খুব দুঃখ পাচ্ছি। হুম, হুম, হুম। যাই হোক, আর উনি রিসেট বাটন পুশ করার কথা যেটি বলেছেন, সেটা সত্য হলে তো ঠিকই আছে। উনি উনার কাজ ঠিক মতোই করছেন। রিসেট বাটন পুশ করা হয়ে গেছে। আমরা এই প্রসঙ্গ বাদ দেই। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আলোচনায় ৫ই আগস্ট ২০২৪ মেজর জেনারেল ফজলে লাহিয়া আকবর তিনি বেশ কিছু কথা বলেছেন ৫ই আগস্ট সম্পর্কে। সেগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন। জি, জি, জি। এবং এবং আমাদের দর্শক মণ্ডলীও দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বেরিয়ে এসছে। এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হতো। তো সেটার মধ্যে আমাদের তানভীর হায়দার বলছেন বিএনপি পরিবর্তন হয়নি, বরং এবং ১০০% গ্যারান্টেড যে ওরা কখনো উম সেটা মুন্না, তো একটা আমরা জিনিস বললামই। তথ্য এটা থাকলে তো তার বারবার লাগবে না। এইসব আলাপ করার জি, হয় কি? আমাদের শেষ, শেষ, শেষ। আলোচনা হুম, শেষ। হুম। সেনাপ্রধান ডেকে নিয়েছেন, উনাকে কথা বলেছেন তখন ৫ তারিখ সকাল ১০টা ২৫ মিনিট, অর্থাৎ ৫ই আগস্ট ২০২৪ ১০টা ২৫ মিনিট। এত বড় একটা ইভেন্ট সাকসেস করেছেন। উনারা স্বীকৃতি চাচ্ছেন এখন, সাবেক কর্মকর্তা যারা আছেন তারা। নিজেদেরকে নেতাদেরকে ফোন করার কথা বলেছিলেন সেনাপ্রধান। তখন বাজে ১০টা ২৫ বা অনেকেই সেখানে যোগ দিবেন, তিনি যাদের সাথে যোগাযোগ করেছেন। এবং ১টা ১৫ মিনিটের মধ্যে পলিটিক্যাল লিডার যারা ছিলেন তারা সবাই এসছে ক্যান্টনমেন্টে। সেখানে আলোচনা হয়েছে। ১৫টার দিকে খবর পেয়েছেন সেনা প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। সেনাপ্রধান সবাইকে জানিয়েছেন। পলিটিক্যাল লিডাররা যারা ক্যান্টনমেন্টে ছিলেন সবাই খুব উল্লসিত হয়েছেন, খুশি হয়েছেন। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটি, আকবর সাহেব যেটি বললেন যে, আমার সাথে আলোচনার পর সকাল ১০টা ২৫ মিনিটে আলোচনার ১৫ মিনিট আলোচনার পর ২৫ মিনিটে ৩ বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন এবং সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আপনি দেশ ত্যাগ করবেন। এই ধরনের কোনো কথা বলেছেন। এইটা কিন্তু তখন কিন্তু তখনও দেশ ত্যাগ করেননি। তিনি তখনও প্রধানমন্ত্রী। আমরা কেউ কিছু জানিই না।
পৌনে ২টার সময় জানান যে তিনি দেশ ত্যাগ করেছেন, এবং তার আগে কিন্তু সকাল 10টা থেকে তিনি পলিটিক্যাল লিডারদের সাথে কথা বলছেন, এবং পলিটিক্যাল লিডাররা ক্যান্টনমেন্টে এসছে 1:15। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? তখন কিন্তু একটা প্রধানমন্ত্রী এখনো আছে। বিরোধী দলগুলো অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করার বিষয়টাকে কিভাবে দেখেন? না, এটা একদম নির্মোহভাবে আপনাকে আমাকে কথা বলতে দিতে হবে, হ্যাঁ? জি, কারণ এটার অনেকগুলো দিক আছে। প্রথম দিক হচ্ছে, ধরে নেন, আহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। বলেন। হ্যাঁ, ধরেন তিনটি বাহিনী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দিলেন না। হুম, কি হতে পারত? এটা একটু হিসাবে হুম, নিতে হবে। হুম। হুম। আচ্ছা, তাহলে এটার এটার ভালো দিক খারাপ দিক দুটোই তো থাকতে পারে। না, এখন যেতে দিলেন না সেই না, না, প্রশ্ন তো না, আসছে না, না। মানে না, আসছে, আসছে, আক্রমণ প্রশ্ন আসছে। আসছে, আক্রমণ না, আপনি না, ৪৫ মিনিট শুনেন, সময় পাবেন। এটাকে না, নিয়ন্ত্রণ না, করার কেউ না, ছিল না তখন? না, 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 আমি আমি ভাই একটু মানে হয় কি, আমি আপনি আমার কথাটা একটু শুনেন। আমি মানে রক্ষা করার নি- দায়িত্ব কারো ছিল আচ্ছা, কিনা তখন? হ্যাঁ, হ্যাঁ, রক্ষা করার দায়িত্ব থাকবে না কেন? আমি ওই জায়গাতে আপনি আমাকে কথা শেষ জি, করে দিলে বুঝবেন কোথায় জি, রক্ষা হয়েছে বা কোথায় রক্ষা হয় নাই। জি, জি, জি। মানে নিউটনের তো গতি তত্ত্বে বলা আছে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। সো কোনো কিছু তো হাওয়া থেকে হয় না। আমি ওই জায়গায় যাচ্ছি, হ্যাঁ। হুম, হুম, প্রথম কথা হচ্ছে যে এটা তো কোনোভাবে আওয়ামী লীগের জন্য কাম্য কোনো ঘটনা না। এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এটা থেকে আমি হুম, খুশি না, বা মানবতা আরো যারা নেতাকর্মী আছে কেউ কি খুশি? কেউই খুশি না। হ্যাঁ? এটা বাস্তব। বাট আমি বলতে চাচ্ছি যে এভাবে আসতে হবে। কারণ সব কথার পাশে তো আমরা ছিলাম না। আপনি মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের বক্তব্যটা নিয়েছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি? একদম সত্য কথা বলছি। যে যেখানে থাকুক, সেনাবাহিনী বাংলাদেশের রাজনৈতিক পটভূমির একটি অনস্বীকার্য অংশ। সুতরাং সেনাবাহিনীর সাথে টাসল কইরা যে খুব রাজনৈতিকভাবে কোনো দলই কোনোদিন খুব সুবিধা করতে পারবে সেটা না। সুতরাং আমাদেরকে হুম, বক্তব্যগুলো এমন জায়গায় নিতে হবে যেখানে ওই চৈনিক সেনাপতি, দার্শনিক, কি বলে যে দর্শনবিদের বক্তব্য, জেনারেল শামসুর মতো করে একটা অ্যাভিনিউ দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এটা না হলে হবে কি, এ, সব আলাপ, আমি তো পলিটিশিয়ান, আমাকে পলিটিশিয়ানের জায়গা থেকে কথা বলতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে যদি রক্ষা করার জায়গা থাকতো তাহলে তো রক্ষা করা উচিতই ছিল। এই বিষয়ে তো কোনো দ্বিমতই নেই। আপনি তো কথা ঠিক বলেছেন, তিনি প্রধানমন্ত্রী, তাকে রক্ষা করার দায়িত্ব তো তাদেরই। আর যদি রক্ষা করার সুযোগ না থাকতো, তাইলে উনি যে যেতে পারলেন দিল্লি পর্যন্ত, সেটা যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত ছিল কি ছিল না? সেটা উত্তরে কি বলবেন? উচিত ছিল। ঠিক আছে? সেটা সেটা আচ্ছা। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি ৫ই আগস্টের ঘটনায় খুব বেশি টানি না কেন? কারণ ৫ই আগস্ট যে হবে এটা আগেই আ আ মানে প্রকাশিত হয়ে গেছে। আরো অনেক অডিও ভিডিও আসবে, আপনি পাবেন, হ্যাঁ? ৫ই আগস্টকে ঠেকানোর কোনো সুযোগ ছিল না। আমি ওই জায়গাটায় যাচ্ছি। সেটা হচ্ছে যে, প্রথম কথা হলো যে রিটায়ার্ড আর্মি অফিসার মহোদয় ওনারা যে প্রতিনিয়ত সক্রিয় সেনাবাহিনীর বা সামরিক কর্মকর্তাদের সাথে যোগাযোগে ছিলেন, এটা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল তাদের মাধ্যমে আমরা জানতেই পারি নাই। এবং এটা একদিনের যোগাযোগ না। এটা বহুদিনের যোগাযোগ। এটা বরঞ্চ আমরা নোটে নেই। এটা আওয়ামী লীগ হোক বা যেই সরকারই আসুক সবার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমি ২ একটু কথা কি বলবো? আমি একটা তথ্য জি, পেয়েছি আরকি। সেটি জি, হচ্ছে এরকম যে অনেকেই কিন্তু গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন। তৎকালীন এসএসএফ এ যারা ছিল তারা বিভিন্ন কারণে আ হুম। তাদেরকে যোগাযোগ করতে দেয়নি। সঠিক তথ্যটা হ্যাঁ, পৌঁছায়নি তার কাছে। আপনি আমার আচ্ছা, কথায় সব পাবেন। আপনি আমার কথা, এ আমি শেষ করতে পারলে সব না পেয়ে মানে যাবেন। ধারাবাহিক একটা ষড়যন্ত্রের হ্যাঁ। আচ্ছা বলুন, আপনি বলেন। জি, প্লিজ। আপনি আমার কথার মাঝে সব পেয়ে যাবেন। ব্যাপারটা জি। হচ্ছে যে অ্যা যাকে আপনি সেনাবাহিনী দেখার দায়িত্ব দিয়েছেন, যখন সেনাবাহিনীর পক্ষ থেকে কেউ আপনার সাথে দেখা করতে আসবে, তখন আপনি তো তাকেই জিজ্ঞাসা করবেন যে, "অমুকের সাথে বসবো কি বসবো না? শুনবো কি শুনবো না?" প্রশ্ন হচ্ছে যে পলিটাইজেশন অফ দ্য আর্মড ফোর্সেস, weaponization অফ দ্য আর্মড ফোর্সেস, এটা সঠিকভাবে ম্যানেজ করা হয়েছে কিনা, ম্যানেজমেন্ট করা হয়েছে কিনা। পৃথিবীর সব জায়গায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীতে একটা প্রভাব থাকে। থাইল্যান্ডে আছে,
ভারত যদিও একদম পূর্ণাঙ্গ একটি গণতান্ত্রিক দেশ, সেখানেও বিভিন্ন ক্রান্তি লগ্নে কিন্তু সিনিয়র যারা আর্মি অফিসিয়াল বা ডিফেন্সের অফিসিয়াল, তাদের উপদেশ নেওয়া হয়, তাদের বক্তব্য শোনা হয়, তাদেরকে গুরুত্ব সহকারে হ্যান্ডেল করা হয়। আর পাকিস্তানে তো আছেই। শুধু তাই না, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র যদি যান, আপনি দেখবেন সেখানে অনেক সময় ক্যাবিনেটে বড় বড় জেনারেলদেরকে জায়গা দেওয়া হয়। প্রশ্নটা হচ্ছে যে আহ, আজকে আপনি যেই বিষয়ের উদ্বেগ ঘটিয়েছেন, সেই বিষয়টার গভীরতা কতটুকু সেটা বোঝার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছিলাম, তারা সন্দেহাতীত ভাবে ব্যর্থ হয়েছেন। এটা আগে আপনি নেন, সন্দেহাতীত ভাবে। এবং ওই যে আপনি কথাটা বললেন, এটাই খুব দামি কথা, যে এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে 5ই আগস্ট পর্যন্ত, এটা বলার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা দেশের ভালো চায়, তারা কিন্তু বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তার মানে খন্দকার ইসমাইল বিরাট বড় একজন সেলিব্রিটি, তিনি অনেক বড় বড় কাজ করেন, তার একজন এজেন্ট আছেন বা একজন ম্যানেজার আছেন। তো ধরে নিলাম সেই ম্যানেজারের নাম রাশেক রহমান। এখন খন্দকার ইসমাইলকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আমরা প্রোগ্রাম করাতে চাই, তাহলে মানুষ কার কাছে আসবে? প্রথমে প্রথমে তো আসবে রাশেক রহমানের কাছে। এখন রাশেদ রহমান দেখতেছে যে যেই লোকটা আসছে খন্দকার ইসমাইলকে নিয়ে যাওয়ার জন্য নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, সেই লোকটা তার ভালো লাগে না, দেখলে আজ আমার মন ভালো নেই, এমন একটা অবস্থা হয়। তাহলে আমি তো আর ওই লোকের প্রোগ্রামও নিব না, ওই লোককে আপনার সাথে দেখা করতে দিব না। আপনি বোধহয় বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। হুম, 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 হুম। হ্যাঁ, সুতরাং দ্য ভেরি আইডিয়া ইজ যে আহ, আমরা প্রতিটা ইন্টার অর্গানাইজেশন পলিটিক্স বলে একটা কথা আছে, এখানে কোনো দলীয় ব্যানার বা প্রতীক থাকে না। সেই অর্গানাইজেশনাল পলিটিক্সে মনে হয় আমরা এটাকে গুরুত্ব সহকারে নেই নেই। হ্যাঁ, যার জন্য আপনি প্রশ্ন তুলতে পারছেন যে ওনাকে রক্ষা করা যেত কিনা বা করা যেত না। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তো আরো আসবে, কারণ এই ভিডিও একটা ভিডিও পেয়েছেন, আরো বহু ভিডিও কিন্তু আসছে। এবং আমি আপনাকে বহুদিন বলেছি, এখনো বলছি, যে আমাদের মূল দুঃখের জায়গা, ব্যথার জায়গা হচ্ছে যে দেশের সমস্ত সাংস্কৃতিক ভিত্তি বলুন, আপনি রাজনৈতিক ভিত্তি বলুন, ধ্বংসপ্রাপ্ত হয়েছে গত 1 বছর একেবারেই। হ্যাঁ, অভিভাবকত্বের জায়গা, যেটা খুব বড় একটা জিনিস, যে একটা ইকোসিস্টেমে অভিভাবক লাগে, সেই অভিভাবকত্বের জায়গাও কিন্তু ধ্বংস। কিভাবে ধ্বংস হয়েছে আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, এখন শুনতে পাচ্ছি। একটা হচ্ছে যে আওয়ামী লীগ মতো এত বৃহৎ দলের একজন সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনি দেশ ত্যাগ করতে বাধ্য করলেন। 2 নাম্বার, বিএনপি একটা বড় দল, সেই দলের তারেক জিয়ার কথাবার্তা আপনি দেখেন তৃণমূল পর্যন্ত কেউ শুনে না। উনি ওনার কথা বলে যাচ্ছে, কিন্তু নোবডি লিসেন্স। এবং বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ আছেন। হ্যাঁ, তিনিও খুব বেশি কোনো কথা বলছেন না। তার মানে রাজনৈতিক অভিভাবকত্বের যে জায়গা, সেটা কিন্তু নাড়াচাড়া পড়ে গেছে। হ্যাঁ, সো আপনার আমার চিন্তা করা দরকার যে প্রথম কথা হচ্ছে আমাদের কি ক্ষতি হলো, আর 2 নাম্বার কথা আমরা সেখান থেকে এখান থেকে সামনে কিভাবে এগোবো। এখন সামনে যদি এগোতে হয়, তাহলে ফজলে এলাহি আকবর সাহেবের যে বক্তব্য, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। এখন আমি দোষারোপের ভাষায় কথা বলতে পারি, যেহেতু আমার দল নাই, আমি আক্রান্ত হয়েছি। না, আমি সেই ভাষায় কথা না বলে আমি বরঞ্চ মনে করব যে আহ, যেখানে যার রাজনীতি করার কথা, যেটুকু করার কথা, সেটা আমরা নিজেরা করতে দিয়েছি কিনা বা দেই নাই কিনা, এবং দিলেও সেটার ব্যবস্থাপনাটা আমরা ঠিক রেখেছিলাম কিনা, সেই জায়গাটায় থাকলে আমার মনে হয় ভালো হয়। আর যদি না আপনি আগামী দিনে ভারতের মতো, এটা এটা বলতে কোনো অসুবিধা নেই, ভারতের মতো সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে না রাখতে পারেন, তাছাড়া সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ আগামী দিনে আর আছে বলে আমি মনে করি না। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল এসেই তার সামরিক বাহিনী, তার পুলিশকে ব্যবহার করার চেষ্টা করবে, এবং এটাই বাংলাদেশের বেশিরভাগ সিংহভাগ ইতিহাসে হয়েছে। এখন উই মে লাইক ইট অ্যান্ড উই মে নট লাইক ইট, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং আপনার অনুষ্ঠানে আসি, একদিকে আওয়ামী লীগের কর্মী হিসাবে যেমন একটা সত্তা আছে, আবার একেবারেই বাঙালি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে একটা খুব গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকুক, বাস্তবায়িত হোক, সেটাও দেখতে চাই। তো এই দুই জায়গার থেকে ব্যালেন্স করে কথা বলতে হয়, কারণ দুটাই খুব আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসার জায়গা। জি। এবং 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 আমি আমি শুধু আমার সম্মানিত অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারী যারা আছেন, ওনাদের শুধু একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আমরা সারা জীবন শুনেছি কোন রেজিমেন্ট, কোন ব্রিগেড, তাদের যে সাহসিকতার যে ঘটনাগুলো থাকে, এগুলোকে খুব নিবিড়ভাবে ধারণ করে, কারণ এগুলোর পরিচয় দিয়েই তারা সামনের দিকে এগিয়ে আসে। তাহলে বাংলাদেশের সৃজনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর যে বীর গাথা,
হ্যাঁ, সেই বীরগাথা যদি আপনাদের অনুজদের জন্য ধরে রাখতে হয়, অর্থাৎ আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য ধরে রাখতে হয়, যেটার জন্য মানুষ আপনাদেরকে সেলুট করে, সম্মান করে, তাহলে সেখান থেকে কি বঙ্গবন্ধু অথবা জাতীয় চার নেতা বা আওয়ামী লীগ নামের যে দলটি আজকে স্বাধীনতা যুদ্ধটাকে সংগঠিত করলো এবং আরো অনেক লক্ষ কোটি মানুষের সহযোগিতায় এদের স্বাধীন হলো, এটাকে মুছে দেওয়ার মধ্য দিয়ে সম্ভব? কোনোদিনও সম্ভব না। সুতরাং there may be many people who may come up with different kind of laws to stop us, to how would I say, refute this political belief or this history. But at the end of the day, I must say, it is just not possible to wipe out the real history of independence, freedom, struggle of বাংলাদেশ। এবং সেই জায়গায় আজকে এই অগস্ট মাসে দাঁড়িয়ে বলতে চাই, বঙ্গবন্ধুর নাম মোছার কোনো সুযোগ আসলে নাই। কলম দিয়ে তো মোছাই যাবে না, কোনোভাবেই মোছা যায় না। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমি একটু বলি যে হ্যাঁ, এগুলোর মধ্যে অনেকের কাছেই চোখে পড়েছে বিষয়গুলো যে হুম, ১০টা ২৫ মিনিটে সেনাপ্রধান আকবর হুম, সাহেবের সাথে কথা বলে হুম, তারা ৩ বাহিনী প্রধানরা গণভবনে গিয়েছেন। তারপর সেনাপ্রধান সেখানে তাদের বক্তব্য দিয়ে তারা চলে এসছেন এবং এরপরে পলিটিক্যাল লিডারদেরকে ওখানে এনেছেন। পলিটিক্যাল লিডাররা একটা ২৫ মিনিট ১৫ মিনিটে এসছেন। সবাইকে তিনি সুখবরটা জানিয়েছেন। প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। একটা ৪৫ মিনিটে রাজনৈতিক নেতৃবৃন্দ উল্লসিত হয়েছে, খুশি হয়েছে এবং প্রধানমন্ত্রীকে তারা যে কথাটি বলেছেন যে ৪৫ মিনিট সময় পাবেন, উত্তরা থেকে একটা মিছিল আসতেছে, গণমিছিল, উম গণভবন আক্রমণ করবে। তখন আমরা যেটা জানি, আরো কিছু তথ্য জানি, তৎকালীন ডিবি প্রধান হারুন আল রশিদ হারুন, তিনি কিন্তু দায়িত্ব পালন করার জন্য কেউ যেহেতু দায়িত্ব নিচ্ছে না, তাকে মহাখালীতে দায়িত্ব দেওয়া হয়েছে এই মবটা থামানোর জন্য। তিনি তার নেতৃত্বে পুলিশ বাহিনীকে নিয়ে সেখানে গিয়েছেন এবং সেখানে ডিবি প্রধান হারুন সাহেবকে কেউ দায়িত্ব পালন করতে দেয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে তারা বলা হয়েছে আপনি চলে যান, কারণ জানা আছে যে এরকম যে ডিবি প্রধান হয়তো মিছিল থামিয়ে দিবেন, মিছিলকে হয়তো ফিরিয়ে দিবেন বা ছত্রভঙ্গ করবেন, তাদের যে কায়দা আছে। ডিবি প্রধান হারুন সাহেবকে সরিয়ে দেওয়া হলো এবং তারপরে পুলিশ বাহিনীর যারা সেখানে দাঁড়ানো ছিল তাদেরকে আবার রিকোয়েস্ট করা হলো ডিজিএফআই এর পক্ষ থেকে যে আপনারা আর এখানে থাকবেন, কোনো বড় মব আসছে, আপনারা সরে যান। সেনাবাহিনী কিন্তু তখন আর কোনো দায়িত্ব পালন করছে না, ওইটা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে মিছিলটা উত্তরা থেকে আসছে। তারপরে পুলিশ বাহিনী তখন আবার ডিবি প্রধানকে ফোন করলো যে স্যার আমাদেরকে তো এখান থেকে সরে যেতে বলতেছে। ডিবি প্রধান বলল যে আমি তো এত কিছু জানি না, এখন এটা তো দায়িত্ব আমার না, এটা তো এখন পুলিশ কমিশনারকে তোমাদেরকে জানাতে হবে, ওনার অনুমতি নিতে হবে। পুলিশ কমিশনারকে ফোন করলো কি করলো না, তখন কিন্তু পুরো মিছিল ওই পুলিশের ব্যারিকেড সরিয়ে সেনাবাহিনীও নাই, পুলিশও নাই, ওই গণভবনের দিকে মুভ করলো। যাই হোক, এটা একটা। আর একটা হচ্ছে যে সেনা প্রধানের সাথেও এরকম কথা আছে যে কেউ কেউ ক্যান্টনমেন্টে তার অফিসে দেখা করতেন এবং ডিজিএফ এর আমাদের বেইলি রোডের যে অফিসটা আছে এখানেও কেউ কেউ দেখা করতেন, কথা বলতেন এবং অথেন্টিক সোর্স থেকে জানি। তারপরে যোগসাজশ ছিল এবং তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল। নারায়ণগঞ্জে একটা অভিযান হয়েছিল কিছু বেশ ১.৫-২ বছর আগে, যেখানে শিবিরের একজন সন্ত্রাসীকে ধরা হয়েছিল, একজন সেনা কর্মকর্তা তাকে ধরেছিলেন অস্ত্রসহ। তারপরে ওই সেনাকর্তার পদস্থ যিনি কর্মকর্তা ছিলেন উপরের, তিনি তাকে নিষেধ করলেন, তুমি তাকে ধরতে গেলে কেন, তাকে ধরা হলো কেন, তাকে ছেড়ে দাও, এটা তোমার বুঝতে হবে না, এগুলো আমরা বুঝবো। তারপর ওই সেনা কর্মকর্তা যিনি ধরেছিলেন তার হয় চাকরি গেছে অথবা তাকে অন্যত্র বদলি করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে আর কি। এরকম আরো অসংখ্য ঘটনা আছে, এগুলো ঘটেছে দানা বাঁধতে বাঁধতে। আপনি জানেন যে হয়তো ৫ই আগস্ট সৃষ্টি হয়েছে, আপনি সেটা বললেন। এখানে কি আপনার আলোচনা সমালোচনা করার কোনো কিছু পাচ্ছেন না? ৫ই আগস্টের যে না, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারাও একটা আলোচনায় বসছেন। সেনাবাহিনী সকাল ১০টা থেকে রাজনৈতিক নেতাদেরকে ওখানে আনার একটা পরিকল্পনা নিয়েছেন। তখনও আমরা জানি যে একটা সরকার আছে। আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি তো আওয়ামী লীগ করেন না, সুতরাং না। আপনার এটা বোঝার কথা হুম, না, তাই বলি আর কি। হ্যাঁ, আচ্ছা জি। প্রথম কথা হইলো যে আমার আজকে যে বয়স, 10 বছর পরে তো আমার আর বয়স বাড়বে, কমবে না। হুম, 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 হুম। হ্যাঁ, আমি উম, আওয়ামী লীগ করছি, একসময় মারা যাব, সবকিছু পরিবর্তন হবে। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আত্মীয়, এটা তো কেউ মারা গেল এটা পরিবর্তন হবে না, হবে? যা, সুতরাং আমি কি বলতে চাচ্ছি আপনি তো কথা বুঝতে পারতেছেন। বুঝতে এখন পারছি।
5ই আগস্ট, 4ঠা আগস্ট, 3 আগস্ট কোথায় কি হয়েছে, আপনি যেমন একটা ফেসবুকের ভিডিও নিয়ে বলতেছেন, প্রোগ্রাম করতেছেন, তো ওর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো ভিডিও এখনো প্রকাশিত হয়নি, হইতে পারে বা নাও হইতে পারে। কিন্তু দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে আমার তো জীবনে সৌভাগ্য হয়েছে আহ, অনেক সম্মানিত সেনা প্রধানের সাথে কম বেশি আলাপচারিতা, যাওয়া আসা, চলাফেরা করার। এমনকি আমার চাচাতো মেজর জেনারেল খালেদ মোশাররফ ছিলেন। হ্যাঁ, আমার আত্মীয় মামা হন সম্পর্কে মেজর জেনারেল নাসিম। হ্যাঁ, তো কেউ বলে যে আমার আমার তো পরিবারের অনেক বড় বড় কিন্তু সেনাবাহিনীর সেনা। হুম হ্যাঁ, হুম হুম so I know how the system works, but at the end of the day what I want to say that when you appoint someone as the military chief, হ্যালো, হ্যাঁ, সেনা প্রধান হিসেবে যখন কাউকে আপনি অ্যাপয়েন্ট করছেন, সেটা তো একেবারেই আপনার আমার ডেমোক্রেটিক কোনো সিদ্ধান্ত নয়, ইট কামস ফ্রম দ্য টপ। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নিয়ে এখন অ্যাপয়েন্ট করেছেন। এখন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে অ্যাপয়েন্ট করলেন, সেটা কোন কনসিডারেশনে করলেন? আত্মীয়র জায়গা থেকে উনি মনে করলেন কিনা যে আত্মীয়কে আসলে দেশের বাইরে পাঠিয়ে দিলে বেশি নিরাপদ হবে, ওনাকে আমি রক্ষা করতে পারবো? অনেক এখানে বিবেচ্য বিষয় আছে। আমি আসলে ওই ওবায়দুল কাদের সাহেব যে ভাষায় কথা বলে ওই ভাষায় আপনার প্রোগ্রামে এসে কথা বলতে পারবো না। হ্যাঁ, আই এম সরি। না, আমি সেটা কর্মী আমি থাকি, শুনতে চাই সমর্থক না, থাকি, ওই শুনতে মুরব্বীর মতো চাই না। আমি চিরকাল নৌকায় ভোট দিই, আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওইটাই ভালো। কিন্তু আমি এমন হুম। কোনো কিছু বলতে চাই না যেটা আমার দলের জন্য কোনো লাইবিলিটি হতে পারে। হ্যাঁ, আমি সেজন্য আপনার কথা বলছি যেখানে অন্যায়। তবে আমি আর একটা কথা বলি, আর কেউ তবে তাদের তবে নিজের পছন্দের সেনাপ্রধান বসিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি। বেগম খালেদা জিয়া, হ্যাঁ, আমরা জানেন সেটা যে তো আপনি আমাদের উনি সেটা একজন হ্যাঁ, সেটা তো সেনাপ্রধানকে বসিয়েছেন, এইটাই তো সে তো এই কথা হয়ে এখন। গেছে। এই হ্যাঁ, আত্মীয়কে এখন সেনাপ্রধান হিসেবে হ্যাঁ, বসিয়েছেন, এটাও একটা হ্যাঁ, ঘটনা ঘটে গেছে। জি। হ্যাঁ, এখন এখন আপনি তো আমার কথা যেটা আমি বলতে চাইনি সেটা আপনি বলে দিলেন। তার মানে আত্মীয়করণ বা আত্মীয় আনলে যে সবসময় আপনি ভালো কোনো ফলাফল বা আশানুরূপ কিছু পাবেন এমন কোনো কথা নাই। আর তার থেকে সেটা বড় স্বীকার কথা, করি। হ্যাঁ, হুম। আর তার থেকে বড় না, মনোজগতে আত্মীয় থেকে আপনার যা মানে আছে। সেনাবাহিনীর যে দায়িত্ব, না, সেনাপ্রধানের না, যে দায়িত্ব, সেটা সব সেটা তো পালন জায়গাতেই। করবেন। না, না, সেটা সব জায়গাতেই। আপনি বিরাট জি। বড় শিল্প প্রতিষ্ঠান করেছেন। আপনি সেখানে যদি হিসাব রক্ষক রাখেন আত্মীয় দেখে, তার থেকেও তো ভালো হিসাব ঠিকানা রক্ষক নেই। আছে। মেধার কোনো আছে, বিকল্প আছে। নাই। হ্যাঁ, এবং হুম, কমিটমেন্ট যেটাকে বলা হয়, পেশাদারিত্বের জায়গা, সেটার কোনো বিকল্প নাই। যেটা বললেন না যে সংবিধান অনুযায়ী তো তিনি প্রধানমন্ত্রী আছেন। তাকে রক্ষা করার দায়িত্ব কার? প্রতিটা হুম, বাহিনীর। এখন হুম, সবাই যে সংবিধানের একভাবে ধারণ করে এটা তো আপনি বলতে পারবেন না। অনেকটা তো সংবিধানটা হুম, বিশ্বাস নাও করতে পারে। হুম, সুতরাং আত্মীয় হলেই যে একদম সংবিধানের জন্য জান দিয়ে দিবে, প্রাণ দিয়ে দিবে, হুম, এমন তো কি কোনো কথা আছে? সংবিধান বিশ্বাস হ্যাঁ। না করা বহু লোক আছে। জি, হ্যাঁ, হ্যাঁ, সেনাবাহিনীতে প্রচুর আছে। লোক হুম, আছে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রচুর। গেল একটা। আর হুম, আপনি যেটা বারবার বলছেন যে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলো, এখানে একটা ছোট কথা আপনাকে বলতে চাই যে জি। আওয়ামী লীগের নেতা কে? আপনাকে যদি আমি প্রশ্ন করি। না, আওয়ামী লীগের নেতার কথা বলছি না, 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 অন্যান্য না, না, রাজনৈতিক না, দলের না, না, নেতৃবৃন্দ ভাই, কেন ভাই। আছে? নো, 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 ব্রাদার, প্লিজ, প্লিজ। দিস ইজ ভেরি আ ইম্পোর্টেন্ট। হ্যাঁ, আমাদের হুম, কেমন, যেমন ধরেন তারেক জিয়া, বিএনপি তারেক জিয়া ইংল্যান্ডে লুকায় আছে। ছিল। এতদিন লুকিয়েছে, এখন হুম, নাই। ছিলেন। উনি পলায়নরত অবস্থায় ছিলেন। এবং বেগম খালেদা জিয়া জেলে ছিলেন। হুম, তখন বিএনপির নেতা কে ছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুম, রাইট? হুম, হুম, এখন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, আপনি আমাকে অনেক নেতার নাম বলতে পারবেন। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আওয়ামী লীগের নেতা কে? তাহলে আওয়ামী লীগের একমাত্র নেতা জননেত্রী শেখ হাসিনা। হুম, সুতরাং যখন তিনি বাধ্য হলেন দেশ ত্যাগ করে দিল্লিতে চলে যাওয়ার জন্য, তখন এই গ্রাউন্ডে একজন সাহসী গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে এরকম কোন নেতা ছিলেন না আওয়ামী লীগের পক্ষ থেকে, যিনি সেনা প্রধানের অফিসে গাড়ি নিয়ে যায় বলতে পারবেন যে এই তুমি বা আপনি সকল রাজনৈতিক দলের সাথে বসবেন, আওয়ামী লীগ কেন বসবেন, আমরাও বসবো। ওকে, গন্ডগোল হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে, আন্দোলন হচ্ছে, বাট নো, আমাদেরও তো বলার কিছু আছে, কারণ আমাদেরও আওয়ামী লীগ পেটি কি তখন খবর পেয়েছে যে এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেনাপ্রধান বসছেন? জি, জি, তাহলে কাউকে ওইটাই ফোন প্রশ্ন। করা না, না, হয়েছে? না, ওইটাই তো বললাম যে তাহলে আওয়ামী লীগ সামাজিক ভাবে এতটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আপনার যদি আমি প্রশ্নগুলো, আমি কিন্তু কথাগুলো বলি একটা কারণ থেকে, যে আওয়ামী লীগের একমাত্র নেতা ছিলেন জননেত্রী শেখ হাসিনা, যার দরুন ওই যে লেভেলটা, যেই লেভেলে মেজর জেনারেল ফজলে এলাহিয়া আকবর সাহেবের যোগাযোগ হচ্ছে, আলাপচারিতা হচ্ছে, সেই লেভেলে চলার মতো কোনো লোকই ছিল না। কারণ আমাদের যারা নেতা ছিলেন ওই সময় দায়িত্বে, তারা ওই লেভেলটাতে মুভমেন্ট করতে পারেন না, তারা টেরই তো পান নাই কি হচ্ছে। এবং এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, সেই সময় তার বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব বিপ্লব বড়ুয়া, নবনীতা চৌধুরীর যে অনুষ্ঠানটি হয়, সেখানে একেবারে অকপটে বলছেন যে ভিতরে বাইরে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারি নাই। এটা আমার বক্তব্য না।
আচ্ছা, মানে টের পাননি এরকম একটা ম্যাসাকার যে হবে সেটা তো বুঝতে পারেন, এটা দেশের মানুষও বুঝে নাই, কেউই বুঝে নাই, যারা আন্দোলন করছে তারাও বুঝে নাই, সেনাপ্রধান বুঝেছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে যোগাযোগ করা হয়েছে, আওয়ামী লীগের কারো সাথে কি যোগাযোগ করা হয়েছে? কোনো একজন, যে কেউ একজন, যে কোনো আপনি কি দলের আপনি কি মন্ত্রী এমপি যারা আপনি ছিলেন? আপনি আপনি সত্যিকার অর্থে আম, আম, মানে এখন এখন তো বলতে হয় আওয়ামী লীগের পক্ষে যারা দায়িত্বে ছিলেন ওই সময় তাদের কাউকে কি 5 আগস্ট খুঁজে পাওয়া গেছে? আপনি অন রেকর্ড কোথাও দেখাতে পারবেন ফোনে? অনেকেই তো দেশে ছিল, অনেকেই তো দেশে না, ছিল, আপনি তো অনেকেই আপনি দেশে ছিল আপনি না। কিন্তু সব বলতেছেন থার্ড পার্টি ইনফরমেশনে, দেশে তো ছিল। না, অনেকে না, বলছেন যে না, না, আওয়ামী লীগকে সেখানে ডাকাই না, হয়নি, না, না, ডাকাই না, হয়নি। না, না, হুম। ডাকার তো বিষয় না। আপনাদের পৃথিবীতে কে কাকে খাওয়ায় দেয়? আওয়ামী লীগের মতো দলকে ডাকা লাগে নাকি? আমরা তো আওয়ামী লীগ। আমি তো যে শব্দগুলো বলি এটা আপনাকে নিতে হবে ভাই। একজন ব্যক্তিত্ববান, গ্রহণযোগ্য, সাহসী সেকেন্ড নেতা যদি থাকতেন অন গ্রাউন্ড, নেত্রীকে তো প্রোটেক্ট করতে হবে। নেত্রীর প্রাণ আমাদেরকে যেভাবে হোক রক্ষা করতে হবে। তিনি তার ঝুঁকি ছিল প্রাণনাশের, তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এটা বাস্তবতা। তাহলে সেকেন্ড লিডারশিপ যিনি ছিলেন, সে যদি সৎ, নির্ভীক, সাহসী অবস্থায় থাকতেন, তার আশেপাশের মানে কচ্ছপের যেই মানে উপরের যে খোলসটা, একটা শক্ত যদি খোলস থাকতো আশেপাশে, তাহলে ও কি করতো? উনি ডাইরেক্ট ক্যান্টনমেন্টে ঢুকতেন। উনি ছিলেন না এতদিন নিরাপদে বাংলাদেশে 3 মাস সরকার পড়ার পরে। তো ক্যান্টনমেন্টে ঢুকে আপনি যদি সেনা প্রধান মহোদয়কে বলেন যে আপনি সকল দলকে নিয়ে বসতেছেন, আমাদেরকে নিয়ে বসতে হবে, আমাদেরকে ডাকতে হবে, এটা কি উনি দাবি সেই করতে পারতেছেন? পরিবেশ পরিস্থিতি কি ছিল আপনার মনে হয় 5ই আরে আগস্ট? সবকিছু তো এ- পরিবর্তনই এ- হয়ে এ- গেছে। ইসমাইল ভাই, 1971 জি। সালের স্বাধীনতা যুদ্ধে, যেটা স্বাধীনতা যুদ্ধ, রীতিমতো হুম, গণহত্যা চলতেছে, সেই পরিবেশে হুম। আপনি সরকার গঠন করে ফাইট ব্যাক করতে পারতেছেন, বাংলাদেশের মধ্যে ঢুকতেছেন, বেরোচ্ছেন, ঢুকতেছেন। আর আপনি এখন আমার বলতেছেন যে এখানে আপনি অত হচ্ছে বড় কারা শোনো, কি বোঝা না, না, গেছে, কারা না, কি তাইলে, বোঝা গেছে, কিন্তু তাইলে, এখানে তো না, বোঝার কোনো উপায় না, নেই। না, তাইলে আর হ্যাঁ, আমার ভিতরে আর দলের সেকেন্ড বা টপ মোস্ট নেতার ভিতরে পার্থক্য কি যদি আপনি এই কথাই বলেন যে পরিবেশের জন্য বসেছিল বা বসে থাকে? কই, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর কারা ছিল? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সাহেব। তারা 4 জন কি ভারতে পালাতে পারতেন না? আপনি মনে করেন? অবশ্যই পারতেন। কই, নভেম্বরের 3 তারিখে তাদেরকে হত্যা করা হলো। তার মানে কি তারা সদর্পে ডিগনিটি নিয়ে, আত্মসম্মান নিয়ে দেশে অবস্থান করতেছিলেন। তারা কি পরিবেশ খুঁজতেছিল? আপনি যেই লাইনে এখন যাচ্ছেন আপনি এটা কি চলে আগামী দিনের? আসলেন কেন? আপনি না, না, আপনি না, না, চলে আমি আমি আসলেন তো কেন আমি তো দেশের বললাম, বাইরে? আমি তো বললাম আপনি যে তো আমার, থাকতে পারতেন আমি দেশে। আমি তো বললাম আপনার যে ডিগনিটি নেই, ডিগনিটি না, ছিল না, না। না, না, আমার ডিগনিটি আছে। আমি বলতেছি তো। আমি তো তো বললাম হুম, যে আপনি তো তাহলে আমার সাথে তাদেরকে তুলনা করতেছেন। আমি তো আওয়ামী লীগের টপ না, লিডারশিপের সাথে তাহলে তুলনা করি না। আমি তো এখন ওই তাহলে জায়গায় পৌঁছাই নাই। নো, আপনি নো, নো, টপ লিডার না নো, হইলেও নো, আপনি নো, সামান্য লিডার হয়ে তো নো, আপনি চলে আসলেন নো, দেশের নো, বাইরে। নো, নো, ইসমাইল ভাই, আপনি কিন্তু বিবেকবান মানুষ এবং আপনি বুঝতেছেন আমি কি বলতেছি। না, আমি না, বুঝতে না, আমি বুঝছি, না, আমি না, বুঝছি। আমি আমি কিন্তু না আপনি সাধারণ না, মানুষ হলে আপনি না, 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 দেশ, না, সাধারণ আমি মানুষ তো না, অনেকেই না, দেশে আছে না, এখন। না, আমি সাধারণ মানুষ বলেই বলতেছি। আমি সাধারণ মানুষ, আমি হ্যাঁ, সেই পরীক্ষায় পাশ করিনি বলেই তো আওয়ামী লীগের কোনো নীতি নির্ধারণী বা কোনো আপনি উল্লেখযোগ্য নেই, পদে আমি নাই। ছিলেন না। হ্যাঁ, তাহলে আপনি সুতরাং চলে না, আসলেন কেন? না, আপনি তো না, না, থাকতে পারতেন। বলতেছি, আমি বলতেছি, বলি, জি, কথাটা জি, শুনেন জি, তাহলে তো বুঝবেন। জি। প্রথম কথা হচ্ছে যে আমি যদি ত্যাগ করার সাহসিকতা দেখানোর পরীক্ষায় পাশ করতাম, তাহলে আওয়ামী লীগের স্টিয়ারিং এর একটা সাইড দিয়ে আমার হাত থাকতো। আমি তো সে পরীক্ষায় পাশ করিই নাই। আমি শুধু আপনাকে বলছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। না, কিন্তু দাঁড়ান, আওয়ামী না, না, লীগের না, যারা, না, তারা, আমরা না, তো জানি না, যে আপনি না, আওয়ামী লীগের বড় না, নেতা। না, আপনাকে না, টক না, শোতে না, যেভাবে না, দেখতাম, না, না, যেভাবে না, কথা না, বলতেন না, আমরা, না, না, আপনি। না, 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 আপনি আমার কথাটা শেষ করতে দেন। আমি একদম জি। অবজেক্টিভে বলতেন। আপনার প্রশ্নটা হচ্ছে যে সেনা প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে নিয়ে কি বলে হ্যাঁ, হ্যাঁ, বৈঠক করলেন, হ্যাঁ, ক্যান্টনমেন্টে মিটিং করেছেন। হ্যাঁ। জি। তো তাইলে ওখানে আওয়ামী লীগের কেউ জানে না বা ইয়ে, কারণটা কি? ডাকেন সেটা নাই, উত্তর ডাকেন নাই কাউকে। ডাকে হুম, নাই, হ্যাঁ, ডাকে নাই। বা যদি ধরেন নাও ডাকেন নাই। ডাকতো, ডাকানোরও তো সিস্টেম আছে। আপনি জানেন তো, ডাকানোরও ওয়ে আছে, জানার কথা হুম। আপনার। তো কথা হচ্ছে এভয়েড সেটা, করছে না, হ্যাঁ, ক্যান্টনমেন্ট না, থেকে। না, না, হুম, কিন্তু সেটা হলো কেন? এটা প্রশ্ন করছেন তো। হুম, এটা হুম, প্রশ্ন হুম, করছেন না? তা আমার হুম, উত্তরটা হুম, হুম। হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আওয়ামী লীগের পিরামিডের যেই জায়গায় পড়ি, সেই জায়গার থেকে আমি দেশে থাকলেও কিছু হতো না। তবে হ্যাঁ, আমি তো দেশের বাইরে। সুতরাং এটা যদি অন্যায় হয়, সেই অন্যায়ে আমি দায়ী। আমি তো সেটা অস্বীকার করছি না। আমি আপনাকে বলছি যে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভালো করে শুনবেন। আমাকে জি। আপনি আমাকে
ছোট করার চেষ্টা না করে শুনেন কথাটা, ভালো কাজে না, দিবে না, দেশের। আপনার ছোট হ্যাঁ, করা না, না কিন্তু না আমার কথা হব না হচ্ছে আমি ছোট। অনেক আপনি বললেন কর্মীরাও তো না, কর্মীরা আমার কথা বুঝতেছে আমি কি নেতারা বলতেছি। গেছে, অনেকে গেছে, কিন্তু না না আপনার না আশাটা না না মানাচ্ছে না। না একটু একটু আপনার চলে আসাটা না মানায়নি। না হুম। বললাম তো আমি তো সেই অন্যায় দায়ী, অস্বীকার করছি না, আমি আমার আহ, প্রত্যেকটা কথা হুম, বলি। তবে হুম, আমি জাস্ট বলছি আগামী দিনের রাজনীতির জন্য আপনাকে আমি হেল্প করে দিচ্ছি একটু, হ্যাঁ। জি, ১৯৭৫ সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, এমনকি ১০ বছর বয়সের রাসেলকে পর্যন্ত তারা ছাড়ে নাই। হত্যা করছে। এত নির্মমতা নৃশংসতার মাঝেও তার রাইট হ্যান্ড ম্যান বলতে কাকে চিনতো? মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেবকে চিনতো না, উনি তখন ইয়াং। না। আচ্ছা, হুম, চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী সাহেবকে চিনতো না। ওকে, হুম, ওনার রাইট হ্যান্ড হিসেবে আমির হোসেন আমুর সাহেবকে তখনও চেনে না। এবং আমি আরো অনেক নাম বলতে পারি। তার রাইট হ্যান্ড হিসেবে ৪ টা নাম ছিল। রাইট চার হ্যান্ড, রাইট নেতা। হ্যান্ড মানে বুঝেন তো? রাইট হ্যান্ড, ডাইন হুম, হস্ত। হুম, ৪ টা নাম। হুম, কি ৪ টা নাম? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন আমার মনসুর আলী সাহেব। হুম, হুম, আমার প্রশ্ন আপনার কাছে, এই এত বড় ক্রাইসিস, বঙ্গবন্ধুর মতো হিমালয় পর্বতের মতো একজন নেতা, জাতির জনক, অবিসংবাদিত বাঙালির নেতা, তাকে হত্যা করার পরও এই ৪ জন তার বাড়ি ছাইরা সাংখালপুর যায় নাই, তার বাড়ি ছাইরা ফরিদপুর যায় নাই। আপনি মায়া সাহেবকে ধরেন না কিন্তু, আপনি এখন কথা এড়ানোর জন্য আপনি নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেবের ফ্যামিলির লোকজনকে ধরেন না। আমি ৪ টা নাম বলছি আপনাকে। তা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আওয়ামী লীগের ডান হস্ত বলতে কাকে বুঝেন? রাশেদ রহমান? না। ডান হস্ত আমি ঠিক আছে, সো আপনি সো বুঝিয়েছেন, হ্যাঁ, না আপনি বুঝেন নাই আপনি আপনি। না। আপনি বুঝেন নাই। কিন্তু আমি বুঝাচ্ছি আপনাকে। কিন্তু ওই আমার বোঝানোর দরকার ৪ জনও আছে। যে না, জি, না। আওয়ামী লীগের ডান হস্ত বলতে যাদেরকে বোঝায়, তারা যদি পালিয়ে যান, তাহলে আপনি আর এই প্রশ্ন তুলতে পারবেন না যে সেনা প্রধান আওয়ামী লীগকে ডাকলো না কেন? ডাকবে কোথায়? পাল্লাই তো গেছে। আপনি মনে হয় আপনি কি দেখছেন না? আপনি যে শুনে থাকেন আকবর সাহেব তো প্লিজ, সেটা প্লিজ, বলেননি প্লিজ, যে না আওয়ামী লীগের প্লিজ, একজনের সাথে প্লিজ, আমাদের যোগাযোগ না, হয়েছে না, বা না, ফোন না, করেছে, না, ফোন না, না, রিসিভ করে আকবর নাই। সাহেব কেন বলবে? আকবর সাহেবের কি দরকার আওয়ামী লীগের সাথে যোগাযোগ করা? যোগাযোগ আও করার আকবর সাহেবকে বলছে যোগাযোগ বাংলাদেশ করতে, কি, ওই দায়িত্ব থেকে বাংলাদেশটা বলছে। কি, বাংলাদেশটা কি আকবর সাহেবের? আকবর সাহেব কি বাংলাদেশের আকবর মন্ত্রী ছিলেন? সাহেবকে না, দায়িত্ব না, না, দেওয়া হয়েছে না, না, সবার না, সাথে, না, সব না, রাজনৈতিক না, না। দলের সাথে যোগাযোগ করার জন্য। আপনাকে আমি উত্তরটা বলতেছি। লেট মি হেল্প ইউ। জি, আপনি যে নির্মল, জি, ৩ আগস্ট যদি ঢাকা শহরের মেয়র ফজলে নূর তাপস পালিয়ে যায় সিঙ্গাপুরে, তাহলে হুম। আপনাকে ৫ আগস্ট কোন আওয়ামী লীগের নেতাকে আপনি খুঁজে পাবেন? কিছুই বুঝেন না। তাই কি হয়? অনেকেই নাকি ছিল, ক্যান্টনমেন্টও তো অনেকে ছিল, ছিল, হ্যাঁ, তো অনেকে হ্যাঁ, ছিল, হ্যাঁ, ছিল। তো ওখান তো থেকে একজন কাইনা বসাই দিত। হ্যাঁ, হ্যাঁ, থেকে যদি বলতো, সে থেকে থেকে ছিল, না হ্যাঁ। শুনেন, না থেকে যদি বলতো, পরিস্থিতি যদি না, ওই না, রকম না, থাকতো না, না, কেউ না, না, নিশ্চয়ই যেত। না, না, হুম। ক্যান্টনমেন্টে থেকে যদি বলতো যে আমরা আলাপ আলোচনায় বসতে চাই, চেষ্টা করতো। আপনি তো পাবেন। আপনি এখন ইন্টারভিউ নেন যারা ক্যান্টনমেন্টে ছিল, তারা কে কি বলছে। আপনি শুনেন, আমি আপনাকে শুধু একটা জিনিস বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরাপত্তা ১ নাম্বার প্রায়োরিটি ছিল। আজকে তো উনি বেঁচে আছেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। আপনি আচ্ছা, চিন্তা করেন আপনাকে ওনার। আমি আরেকটা কথা বলি, ধরেন এই যে উত্তরা থেকে বারবার সেনাবাহিনী যেটাকে ফোকাস করেছে, হুম, উত্তরা থেকে মব আসছে, মিছিল আসছে, হুম, গণভবন, এটা কন্ট্রোল করার কি কোনো মানুষ হ্যাঁ, ছিল না? হ্যাঁ, একদম এই একটা সহজ একটা কথা। একটা কথা বলি শুধু। আমি তো আপনাকে বললাম যে যখন আপনি উত্তরার মিছিলের কথা বলতেছেন, তার পেছনের ঘটনা আপনি বাদ দিয়ে চলে যাচ্ছেন। এর কোনটা পিছনের পিছনের ঘটনা ঘটনাটা কোনটা? হচ্ছে, হ্যাঁ, পিছনের ঘটনা হচ্ছে যে ম্যাগনিটস্কি অ্যাক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইন আছে, আপনি জানেন। সেই হয়েছে জানি। হ্যাঁ, সেই আইনের অধীনে যখন ডক্টর বেনাজির পুলিশের আইজি সহ র‍্যাব থেকে শুরু করে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা যারা ডেপুটেশন এসেছেন তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হলো। এরপর থেকেই ভেতরে আমি তো ওইজন্য আমার পরিচয়টা দিলাম যে আমার আত্মীয়স্বজনের ভিতরে অনেকে সেনাবাহিনীতে আছে। সেনাবাহিনীর ভিতরে একটা তীব্র ভীতি বলেন বা নার্ভাসনেস কাজ করছিল যে কোনোভাবে যদি জাতিসংঘের যেই শান্তিরক্ষী মিশনের যেই ব্যাপারটা, সেখানে যদি কোনো নিষেধাজ্ঞা চলে আসে বা কিছু, তখন জেনারেল ট্রুপস, আপনি একটা জিনিস বুঝবেন, তাদের হাতে তো অস্ত্র ভাই। এটা তো শুধু সেলুট দেওয়া নেওয়া না, এখানে অনেক, এটাকে বলে একটা গরম পরিবেশ, হ্যাঁ। এখানে সোলজার আছে লাখ লাখ, এখানে সেনাবাহিনী ইয়াং কর্মকর্তা কর্মচারী আছেন হাজার হাজার। এখানে ভিতরে একটা ইন্টার অর্গানাইজেশনাল পলিটিক্স আছে। আমি আপনাকে বারবার কিন্তু একটা কথা বলেছি, হ্যাঁ, হ্যাঁ। তো সেই
ক্ষেত্রে আচ্ছা, সেনা প্রধানও তো সবকিছু একটা না, দায়িত্ব হ্যাঁ, নিয়ে আত্মাহুতি ইয়েস, দিতে হ্যাঁ, পারতেন হ্যাঁ, হ্যাঁ, বীরের হ্যাঁ, মতো, হ্যাঁ, যে হ্যাঁ, আমি হ্যাঁ, সরকারকে হ্যাঁ, প্রোটেক্ট করব, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, জাতিসংঘ হ্যাঁ, মিশন তাহলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হ্যাঁ, না, দেশের হ্যাঁ, স্বার্থ আগে দেখা হ্যাঁ, হবে। হ্যাঁ, 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 তোমরা ওই কিল মি কিল মি। না, না, বললাম তো আমি রাশেক রহমান দেশের পাশে দেশের বাইরে বসে এরকম জাতিসংঘ নিয়ে চিন্তা করবেন এরকম বলা খুব সোজা। কিন্তু অন গ্রাউন্ড তো ব্যাপারটা এরকম না, কারণ তারও তো জান প্রাণ আছে, আমি তাকে ডিফেন্ড করতেছি না। প্রথম কথা হচ্ছে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছেন মাননীয় প্রধানমন্ত্রী, তো উনি পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবে কিনা এটা বোঝার দায়িত্ব আপনারও না আমারও না। উনি সিদ্ধান্ত ঠিক নিচ্ছেন আছে গেল এক। এটা। আচ্ছা, 2 নাম্বার হইল যে এটাও ঠিক যে সেনাপ্রধান একা সমস্ত সেনাবাহিনীর মানুষের ভিতরে কি না, চলতেছে এটাকে হিসেবে না নিয়ে এটা করতে জানবে পারে না, না। বুঝবে না। এখন ধরেন, এর এখন ধরেন, আপনি যদি চক্রান্তের দিকে হাত বাড়ান তাহলে আমি আপনাকে একটু সহযোগিতা করতে পারি। ভলকার জি। তুর্ক যদি সত্যি একটা টেলিফোন নিয়ে ধরে বলে যে এই সাবধান, তোমরা কিন্তু গোলাগুলি করলে তোমাদের এটা আমরা মিশনটা ক্যান্সেল করে দিব, হ্যাঁ, হুম, হুম, সেখানে নোটিশে বসতে পারে। এখন হ্যাঁ। ভলকার তুর্ক বলছে কি বলে নাই বা কি তার মানে করছে তার আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, না, ভলগার তুর্ক না, তো না, নিজেই বলছে, না, না, ভলগার আন্তর্জাতিক তুর্ক নিজেই বলছে। শুনেন, আন্তর্জাতিক আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র থাকবে না কেন ভাই? থাকবে, আপনি থাকবে। না, সেটা তো আমরা বাদ দিচ্ছি আচ্ছা, না। বাদ আমি দিচ্ছি এটা না রাশেদ ভাই। বুঝতেছি না। তবে একটা কথা শুধু আমি বলে দিই, সবশেষে এখন আমরা যা দেখছি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ, ৭১ আপনি সমস্ত কিছু আপনি ধ্বংস আপনি করেছে। যদি ওইজন্য আমি মানুষের একটা আমি সন্দেহ এখন তৈরি হয়েছে। আমি এখনো মানুষের সন্দেহটা বলতেছি, ওই জায়গায়। জি। আমি এখনো আপনাকে বলতেছি, গৃহস্থালীর ভূমিকাকে মিশিয়ে ফেললে আপনি মুক্তিযুদ্ধ রক্ষা করতে পারবেন না। আপনার বাসা আছে, বাড়ি আছে, চোর ডাকাত চক্রান্ত করবে আপনার বাসা বাড়িতে হানা দিয়ে ডাকাতি করা বা চুরি করার জন্য। আপনার দায়িত্ব ঘরে তালা দেওয়া, আপনার দায়িত্ব ঘরে ছিটকানি লাগানো, আধুনিক যুগে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং সিকিউরিটি গার্ড রাখতে পারলে রাখা, এবং আপনার বাড়িতে কারা যাওয়া আসা করতেছে নজরদারি করা, আগন্তুক কেউ আসলে এটা থানায় জানানো, এগুলো হচ্ছে নিয়ম। আপনি সেটা ফলো করার পরেও যদি আপনার বাড়িতে হানা দেয়, ডাকাত পড়ে বা ইয়ে করে, তখন আপনি একেবারেই ষড়যন্ত্রের দায় দিতে পারবেন। কিন্তু আপনার দরজাটা খোদার ফজলে ফজলে খুলে রাখলেন, তালা দিলেন না, আর চোর হুম। ডাকাত এসে নিয়ে গেল সবকিছু, তারপর সারাদিন শুধু ডাকাইতের দোষ, ডাকাইতের দোষ, ডাকাইতের দোষ, দেখেন এটা তো। করতে পারবেন, তাতে স্বাধীনতা আচ্ছা, রক্ষা করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আর আচ্ছা, আমি আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, দেখেন, আওয়ামী লীগকে ফিরতে হবে, বাংলাদেশের মানুষের জন্য আচ্ছা। রাজনীতি ভারসাম্য আনতে হবে। সেই জন্য সেনাবাহিনী, সামরিক বাহিনীকে শত্রু বানাবেন না, কোনো প্রয়োজন নাই। সেটাই, 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 যেই সেটাই। পরিবেশে, যেই পরিস্থিতিতে যাই হয়েছে, সেটা সময়ের বিচার করবে, সব হবে। কিন্তু আমাদেরকে পজিটিভ ভাবেই বাংলাদেশের প্রত্যেকটা কুলকে আমাদের সাথে নিতে হবে, অর্থাৎ আমাকে সেনাবাহিনীকেও আমার সাথে নিতে হবে, পুলিশকেও সাথে সবাইকে, নিতে হবে, সবাইকে। আর জনগণকে তো সাথে নিতে হবে। জনগণের একটা ব্যাপক অংশ আমাদের পক্ষে আছে। কিন্তু ইয়েস, ইয়েস। আমরা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সাহেব, উনি একজন সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন, ওনাকে সম্মান করি বুঝলেন। কারণ উনি একটা উচ্চপদস্থ মানুষ ছিলেন, বিএনপির তিনি একজন সিনিয়র লিডার। তার বক্তব্যের আদ্যপান্ত সবকিছু বুঝে শুনেই আমাদেরকে এই বিশ্লেষণে যেতে হবে। রাইট, রাইট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক এখন আছে, বুঝে এখন শুনেই এখন আমরা। এখন লাস্টে একটা কথা বলবো, কেউ যদি মাইন্ড করে তার তো একটা অসুবিধা, তাও বইলে না, না, ফেলতেছে। পাকিস্তানের শুধু যুদ্ধ করে দেশটা আমরা স্বাধীন করে ফেলছি, ঠিক জি, আছে? তাইলে কি তাজউদ্দিন সাহেব চক্রান্তকারী? না। না। এখন যখন কোনো কিছুর পিছনে জনসমর্থন থাকে, তখন ওটাকে যদি জি। বারবার চক্রান্ত ষড়যন্ত্র বলতে থাকেন, তখন নিজের কবর নিজে খুঁড়তেছেন। সেই সেটা না জি, করে জি, বরঞ্চ, জি। না, হ্যাঁ, সেটা বরঞ্চ চক্রান্ত না। আমরা হুম। কি করতে পারি, কি দিতে পারি, আসেন সেটা জি, নিয়ে আলাপ করি। জি, জি। অনেক ধন্যবাদ রাশেক ভাই। আমরা তাহলে শেষ করি এখানে। না ভাই, আমি আমার মূল কথাটা বলি, যেটা নিয়ে সন্দেহ হচ্ছে আসলে ওই যে ৭১ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। আপনি বলছেন ডাকাতের কথা বলছেন, দরজা যদি আপনি খোলা রাখেন। ঠিক আছে। এখন খোলা রাখা না, আমার তার মধ্যে নিষ্পেষণ করতে আরো কঠোর হতে হবে, আরো কঠিন হতে হবে। দেশ শাসনের জন্য আরো কঠোরতা দেখাতে হবে। সেটা দেখাতে গেলে তো আবার মুশকিল। আমি আর বক্তব্যে যাইনি। আমি শেষ করে দেব ওই যে হ্যাঁ, শেষ কঠোরতা করে তো দেব। must, তবে এখন একটা যেভাবে স্বাধীন, আক্রান্ত হয়েছে দেশ, এইটা তো প্রথম কথা হইলো, মেনে নেওয়া যায় না। এইজন্য জনগণের সন্দেহ যে একটা বড় ষড়যন্ত্র এখানে কাজ প্রথম করতেছে। কথা প্রথম কথা হইলো, যতদিন ইন্টারনেট আছে আর যতদিন পৃথিবীতে জ্ঞান চর্চা আছে, যতদিন পৃথিবীতে ইতিহাসের চর্চা আছে, বঙ্গবন্ধুর নাম কেউ বুঝতে পারবে না, ওটা নিয়ে বেশি চিন্তা করেন না। এখন যেটা জি, দরকার সেটা হলো বাংলাদেশকে রক্ষা করা। হ্যাঁ, জি, সেটার ইয়েস, জন্য ইয়েস, ইয়েস। আমি সেটাই বলছি। এখন এখন সেটার জন্য যদি আপনি শুধু চক্রান্ত ষড়যন্ত্র খুঁজতে থাকেন, তাহলে যেটা হবে, না, যে না, না, লোকটা না। না বুঝে ওই আন্দোলনে গেছে, যে লোকটা না বুঝে ওই আন্দোলনে গেছে, সেই লোকটা সে ভয় পাবে। না, না, না। ঠিক আছে। এটা ইস ট্রু, ইস ট্রু।
রাজনীতি জামাত করুক, অডিও ভয়ভীতির কেন রাজনীতি কেটে কেটে যাচ্ছে? অডিও কেটে কেটে যাচ্ছে। জি, আমি বলছি যে ভয়ভীতির রাজনীতিটা জামাত করুক, ভয়ভীতির রাজনীতি এনসিপি করুক। আওয়ামী লীগের ভয়ভীতির রাজনীতি করার দরকার নাই। আওয়ামী লীগ ভালোবাসার দরকার রাজনীতি নেই। করুক। ওকে, আমি ওকে, মনে করি ওকে, সেখানে ওকে। অনেক ভালো এই রেজাল্ট এই পাবে। কথা দিয়েই হ্যাঁ, শেষ করতে চাই রাশেক হ্যাঁ, ভাই। আপনাকে অনেক হ্যাঁ। ধন্যবাদ। আওয়ামী লীগ ভালোবাসা দিয়ে আর রাজনীতি করুক। আর তো আর আর 15ই আগস্টের লাস্ট কথা যেটা বলতে ভুলে গেছেন, এটা বলতে জি, হবে। জি, আল্লাহর ওয়াস্তে মানে নেত্রীর কাছে আপনার অনুষ্ঠানের মধ্যে আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধু যেসব লোককে আশেপাশে বসতে দিতেন না, যাদেরকে কোনোদিন জায়গা দিতেন না, সেসব লোককে আপনি কোনোদিন জায়গা দিবেন না। যদি তারা ছল বলে বসলে ঢুকে থাকে তাদেরকে ফেলে দেন। জি। এটা ভালো হবে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার আপনারা মতো যারা করে যুক্ত ফেলে দেন। আপনি হয়েছেন আমার মুরব্বী, আপনাকে দ শেখানোর কিছু নাই। আপনার মতো না, না, করে না আপনি ফেলে রাখো। দেন। আপনি আমাদের মায়ের মতো, জি, কোনো অসুবিধা নেই। আপনি জি। আপনার মতো করে ফেলেন। কিন্তু ফেলে দেন। ভালো হবে। জি, জি, জি। ওকে, ওকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন রাশেক ভাই আপনার শেষ কথাটা চমৎকার। ঠিক আছে। আ গত আন্দোলন সংগ্রামে যারা গিয়েছে তারাই আমাদের দেশের মানুষ, আমাদের ভাই, আমাদের বোন। আওয়ামী লীগ যদি এখন কাউকে আবার শত্রু মনে করে তাহলে আর ঠিক হবে না। এখন এনসিপি খারাপ করুক, ঠিক আছে। এনসিপি খারাপ করুক, অন্যরা খারাপ করুক, আমি ভালো হয়ে যাই। আমি হ্যাঁ, ভালো হতে তো অসুবিধা মানুষ নেই। আমার হ্যাঁ? বেছে নিবে। 100% আ বেছে নিবে। আওয়ামী লীগকে বেছে নিবে। 100% আপনি আপনি নিশ্চিত আওয়ামী থাকেন। লীগকে বেছে নেবে। এখনো আওয়ামী লীগের পক্ষের বা সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসেন কোটি, তারা কোটি মানুষ বাংলাদেশে আছে। অনেক কোটি, আছেন, কোটি অনেক মানুষ মানুষ আছে। আছে। কোটি, কোটি মানুষ কোটি, কোটি আছে। মানুষ আছে। এবং প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের ছিলেন, আমার একটু কাজ আছে, রাশেক ভাইয়েরও কাজ আছে। আমার একটু বাইরে যেতে হবে, নাহলে রাশেক ভাইয়ের সাথে আরো কথা বলতাম। আপনারা সবাই ভালো না, না, না। থাকবেন, সুন্দর থাকবেন, আরেকদিন বলব, সুস্থ অসুবিধা থাকবেন। নেই। ধন্যবাদ। তবে সব কথা যেটা সেটা হচ্ছে যে দেশ আক্রান্ত, দেশের পক্ষে সবাই কাজ করুন। একদম। এটাই ধন্যবাদ। আসল কথা। এটাই জি। আসল কথা। জি। তারপরে